চোখের পলকে সময় গড়িয়ে গেল। শিয়া অয়নের বিয়ের ৫ দিন পেরিয়ে গিয়েছে। আনিসুল সাহেব স্ত্রী সমেত আবারও পাড়ি জমিয়েছেন দেশের বাহিরে। অয়ন শিয়া বিয়ের ব্যস্ততার পাল্লা চুকিয়ে প্রিয়াকে নিয়ে কটেজে ফিরেছে। তাদের কনস্ট্রাকশন সেক্টরে কাজ শুরু হয়ে গিয়েছে বিয়ের পরের দিন থেকেই। আকাশ পুরো দমে সামলে নিয়েছে সবকিছু, সাথে রাতুলরা তো অবশ্যই আছে। আনন্দ ফুর্তির দিন পেরিয়ে পুরনো অভ্যস্ত জীবনে ফিরে এসেছে সকলে। সামনে মাস থেকে প্রিয়ার ভার্সিটির ক্লাস শুরু হবে। এই ১ মাসই শান্তি, এরপর তারও সেই চিরচেনা ব্যস্ততা। প্রিয়া ঘরদোর গোছাচ্ছে। এতদিন কটেজে না থাকার দরুন রুমের অবস্থা বেহাল, ধুলো পড়ে যা তা অবস্থা। তারা আজ সকালে এসেছে। বাবা মায়ের ফ্লাইট ছিল গতকাল রাত ২টোয়। তাদের এয়ারপোর্ট থেকে বিদায় জানিয়ে সোজা কটেজে চলে এসেছে। অয়ন অফিসে গেলেও শিয়া আজকে কটেজে আছে। সেও নিজেদের রুম গুছিয়ে ফেলছে। দু বোনেরই বেশ মনটা খারাপ। মা বাবা সামনে আর টানা ২ বছর ফিরতে পারবে না। তারা যাবে যদিও ২-১ বার। প্রিয়া তো কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। শিয়ারও একই অবস্থা প্রায়। নিজের ঘর ঠিকঠাক মতো গুছিয়ে প্রিয়া এসে বসল অয়ন শিয়ার রুমে। শিয়া শাওয়ার নিয়ে বেরিয়েছে সবে। বোনকে দেখে মুচকি হাসল। খিদে পেয়েছে? দুদিকে মাথা নাড়ল প্রিয়া। লাগেনি বোঝালো। আসলে খিদে পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে না। শিয়া জানে সেটা। চুল মুছতে মুছতে ঘড়ির দিকে তাকালো। ২:৩০ বাজে। অয়নরা কেউ লাঞ্চের জন্য ফিরবে না বলেই গেছে। চলো হালকা কিছু খেয়ে একটু ঘুমিয়ে নিবি। কাল সারা রাত ঘুমানো হয়নি, তারপর সারাদিন ঘর পরিষ্কার করতে গেল, শরীর খারাপ করবে। খিদে নেই আপু। তা বললে চলে? আয় সাথে। বোনকে আগলে নিয়ে গিয়ে লাঞ্চ করে নিল দুজনে। কাজের বউ আসেনি, তারা আজকেই কটেজে ফিরবে এটার প্ল্যান ছিল না। তবে বাবা মা চলে যাওয়ায় ফাঁকা বাড়িতে ২ বোনেরই কষ্ট হচ্ছিল আদতে, তাই চলে এসেছে। সন্ধ্যার পর বুয়ার আসার কথা। বেশ গরম পড়েছে। গাছের একটা পাতাও নড়ছে না, ভ্যাপসা ভাব। এমন দুপুরে খাওয়া দাওয়ার পর ক্লান্ত লাগে, চোখ ভেঙে ঘুম আসতে চায়। লাঞ্চ শেষে প্রিয়া চলে এলো নিজের রুমে। মাথাটা টনটন করছে, একটু না ঘুমালেই নয়। সে অবশ্য ডাকছিল তার সাথে ঘুমাতে, তবে নিজের রুমে এসেছে। অয়ন ভাই চলে এলে ওদের মধ্যে ডিস্টার্ব এক প্রকার। সদ্য বিয়ে হয়েছে তাদের। প্রিয়া আধভেজা চুল ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিতেই শান্তি লাগলো। মনে হচ্ছে কতদিন পর বিছানার স্পর্শ পেল। ফোন হাতে উল্টে পাল্টে আকাশের নাম্বারের কাছে ঘোরাঘুরি করলো খানিকক্ষণ। কাল এয়ারপোর্টে ১ দফা দেখা হলো মানুষটার সাথে। তারপর ব্যস্ততায় কোথায় যে ছুটল, আর দেখা হওয়ার নামই নেই। সারাদিন তো খেতে এলো না। কথাটা মনে হতেই ঝটপট ডায়াল করলো আকাশের নাম্বারে। বিদেশি ডিলারদের সাথে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আকাশ। বিদেশের বেশ কিছু অফিসে টাকা পয়সার গলমিল করেছে রিয়ান। সেসব সমাধান করতে মাথার ওপর উঠে গেছে সব। দরজায় কড়া পড়তে নিজের প্রেজেন্টেশন থামিয়ে ভুরু কুঁচকে তাকালো আকাশ। তার ম্যানেজারকে দেখা যাচ্ছে। সামান্য উকি দিয়ে ইশারা করলো ফোনটা। আকাশ বড্ড বিরক্ত হলো। কামরা ভর্তি সকলকে উপেক্ষা করে আকাশের প্রেজেন্টেশন শুরু করার এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে কোন আক্কেলে ফোন নিয়ে এসেছে বুঝতে পেল না আকাশ। বারবার নিষেধ করে দিয়েছিল, তবে ফোনটা যে ক্রমাগত ভাইব্রেট করছে বুঝতে পেরে ভুরু উঁচালো আকাশ। ম্যানেজারের মুখের ইশারা বলল প্রিয়ার কথা। মুহূর্তের মধ্যে মুখের ভাবভঙ্গি পাল্টালো আকাশের। এক্সকিউজ মি বলে এগিয়ে গিয়ে ফোন তুলল কানে। ৪ বারের ফোন রিসিভ হয়। বড্ড ক্ষিপ্ত প্রিয়া, তবে লোকটাকে একটু আদ্যু ভয়ও পায়। সময় অসময় চেঁচাতে পারে না, তাই গম্ভীর কণ্ঠে বলল, খুব ব্যস্ত ছিলেন বুঝি? আকাশ কণ্ঠ না খাদে নামিয়ে বলল, না তো, ঘুমাচ্ছিলেন। অফিসে ঘুমাতে আসি। তার মানে ইচ্ছে করে ফোন তুলছিলেন না। তা কখন বললাম? মানে তো এটাই দাঁড়ায় তাই না? ব্যস্ত ছিলেন না, তারপরেও ফোন তুলছিলেন না, এটার মানে তো এটাই দাঁড়ায়।
আকাশ ঠোঁট টিপে হাসল। প্রেয়সী রেগে গেছে বুঝতে পারে। ঘাড় বাঁকিয়ে একটু করে দেখে নিল অপেক্ষাকৃত সবাইকে। ফিসফিসিয়ে বলল, পিৎজা চলবে আসার সময়, জমি আড্ডা দেব রাতে কেমন? কতদিন পর আবার পাশের রুমে পাবো বলো তো? কত শখ! আপনি রাত আর আড্ডা হাসালেন। যাই হোক, যেটাই করি। গতকাল শুক্রবার গেল, এমন আরও কত শুক্রবার পেরিয়ে যাবে জীবন থেকে কে জানে। প্রিয়া হাসল নিঃশব্দে, কণ্ঠ কঠিন রেখেই বলল, লাঞ্চ করেছেন? মিটিংয়ে ম্যাডাম। মানে? তাহলে ফোন তুললেন না কেন? না তুললে রাতে আড্ডা দিতে গিয়ে অর্ধেক সময় তো আপনার অভিমান ভাঙতেই চলে যেত। আমি পরে কল করছি, কাজ শেষ করুন। আকাশ ফোন রাখলো, ম্যানেজারের হাতে ফোনটা দিয়ে অ্যাটেন্ড করলো মিটিং। রাতুল রাকিব মিটিমিটি হাসছে। সামনে বসা অবস্থায় আকাশ তাদের গুরুত্ব দিল না। হসপিটাল থেকে বের হতে মাথা চক্কর দিয়ে উঠল সৌমির। বমি বমি লাগছে। কোনো মতে গাড়িতে উঠে বসলো। ড্রাইভারও নিয়ে আসেনি সাথে। এতটা রাস্তা ড্রাইভিং করতে পারবে বলেও মনে হচ্ছে না। বোতল থেকে পানি খেয়ে চোখ বুজে রইল। এতগুলো দিন হয়ে গেল একটা বারের জন্য রিয়ানের সাথে কন্ট্রাক্ট করতে পারেনি। রেদওয়ান জানিয়েছে তাদের সাথেও সেদিন এর পর আর কোনো কন্ট্রাক্ট হয়নি। দীর্ঘশ্বাস ফেলল সৌমি। আজকাল জীবনটা খুব অদ্ভুত লাগে। কেন জীবনে এসে পড়ল সে? কোন জীবনে? আজ বাদে কাল এই সন্তান যখন দুনিয়াতে আসবে, কি পরিচয় দেবে সে? হয়তো দেশের বাইরে চলে যাবে সমাজ থেকে বাঁচতে, কিন্তু বাচ্চাটাকে কি জবাব দেবে? আর রিয়ান, তার কি একবারও মনে হচ্ছে না তার ক্ষুদ্র অস্তিত্ব সৌমির গর্ভে? অন্তত একটাবার যোগাযোগ করতে পারলে নিজ মুখে জানাতে পারত। রিয়ানকে খুঁজতে লোক লাগিয়েছে। ছেলেটা রীতিমতো উধাও। দুবার রিং হতেই কল তুলল সৌমির অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম, ফোনই করতে যাচ্ছিলাম, খোঁজ পেলে? রিয়ান স্যার চট্টগ্রামে আছে। কটেজে? না ম্যাডাম, ওটা থেকে ঘন্টা দুয়েক দূরে একটা পর্যটক মোটেলে। সেরকম কোনো আয়োজনওয়ালা জায়গা নয়। নিম্নবর্গের মানুষ গিয়ে ওঠে। বিগত 6 দিন হলো ওখানে রয়েছে। কি করছে আজকাল জানো কিছু? সেরকম কিছু নেই, তবে 2 দিন কোথাও বেরিয়েছে। কোথায় গিয়েছে সেটা জানা যায়নি। আপনাকে মোটেলের ঠিকানা পাঠাবো? পাঠাও। সৌমি লোকেশন চেক করলো। আজ রওনা দিতে পারবে না সম্ভবত। শরীরটা মোটেও সুস্থ লাগছে না। খেতে পারছে না তেমন কিছুই। বাড়িতে জানানোর মতো কেউই নেই তার। এই সময় এমন অবস্থায় কি করা উচিত, কি করতে হয় কিছু জানা নেই তার। ঝড়ের মতো এলোমেলো হয়ে গেল জীবনটা। অবশ্য সবাই তার খামখেয়ালিপনায় ব্যস্ত। বাচ্চাটা জীবনে না এলে কি কখনো কারোর প্রতি আদৌ সত্যিকারের টান অনুভব করতো সে? এ জীবনে করতো না বোধ হয়। কখনো অয়ন, কখনো আকাশ, না জানি আর কত কত ছেলের পিছনে লেগে থাকতো। অথচ শেষ অবধি তার জীবন আটকে গেল রিয়ানের কাছে। আছে রিয়ানকে এত করে খুঁজে পেতে চাচ্ছে বাচ্চাটার জন্য শুধু, নাকি সুপ্ত কোনো ভালোবাসা তৈরি হয়েছে? হওয়া বোধ হয় স্বাভাবিক। কাছে এলে টান তৈরি হয়, নাকি দূরে গেলে সে টান কমে যায় সেটা জানা নেই রিয়ানের। তবে সৌমির খবরে কোনো ধরনের ভাবাবেগ তৈরি হয়নি তার মধ্যে। সৌমির মতো মেয়ের গর্ভে আর যাই হোক তার সন্তান থাকতে পারে না, এটা মানতে পারে না রিয়ান। বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির লিভিং রুমে বসে আছে রিয়ান। তার সামান্য দূরেই মুখোমুখি বসা নিলয় তালুকদার। রিয়ান এসেছে নিলয়ের সাথে কথা বলতে। মূলত নিলয় ডেকেছে তাকে। নিলয় সিগারেটে টান দিয়ে পূর্ণ প্যাকেট বাড়িয়ে দিল রিয়ানের দিকে। রিয়ান নিল না, গম্ভীর গলা জিজ্ঞেস করল, আমাকে চিনলেন কি করে? শত্রু আমার বন্ধু সেভাবে। রিয়ান ভুরু কুঁচকালো। সিগারেটের ধোঁয়ায় কেমন ভরে গেছে ঘরটা। সম্ভবত নর্মাল সিগারেট নয় ওটা। কে শত্রু আপনার? চৌধুরীরা। আপনার সাথে শিয়ার বিয়ের কথা চলছিল, কারণটা কি এটা? নিলয় হাসলো। কি কারণে ঠিক হাসলো বোঝা গেল না। সিগারেটের অবশিষ্ট অংশ পায়ে পিষে ফিসেল গলায় বলল, সেটা জানা ইম্পর্টেন্ট নয়। আমাকে ডাকার কারণ? প্রিয়াকে চাই তোমার? রিয়ান চমকালো। এই লোকের মোটেই জানার কথা নয় প্রিয়ের প্রতি তার সফট কর্নারের বিষয়টা। নিলয় বুঝি রিয়ানের মুখের ভাবভঙ্গি বুঝে ফেলল। হো হো করে হেসে বলল,
বলতে ভুলে গেছি, তোমরা কক্সবাজার গিয়েছিলে মনে আছে? আমি একই হোটেলে ছিলাম। কোনো এক সকালে সৈকতে দুজনে রাসলীলা তুমি বারান্দা থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলে। প্রেমিক পুরুষের চোখের যন্ত্রণা আমি টের পাই, অভিজ্ঞতা আছে কি না। তারপর অবশ্য একটু খোঁজখবর করতে হয়েছে। রিয়ান খানিকক্ষণ কপালে ভাঁজ ফেলে সবটা শুনে গেল, অতঃপর স্বাভাবিক গলায় বলল, তো এখন প্রিয়াকে চাই? তাতে আপনার কি? অনেক কিছু চাই কি না? চাই। তা তো সম্ভব নয় আকাশ থাকতে। আকাশ হয় ইচ্ছেতে থোড়াই তোমার হাতে তুলে দেবে তার প্রেমিকাকে। রিয়ান জবাব দেয় না। লোকটা সামনে কি বলে বা বলতে চায় সেটার অপেক্ষা করে চুপচাপ। নীলয় দ্বিতীয় সিগারেট ধরিয়ে ফেলেছে। এরই মধ্যে সার্ভেন্ট রিয়ানের জন্য কফি এনে দিয়ে যেতেই নীলয় বলল, কষ্ট না করলে কেষ্ট মিলবে না রিয়ান সাহেব। কাঁচা খেলোয়াড় আপনি বড্ড। আকাশের কাছে তো দুধের শিশু। এই বুদ্ধি নিয়ে যান আকাশ এহনাজের প্রেমিকাকে নিজের করতে। সো চাইল্ডিশ। আপনি যদি আমাকে অপমান করতে ডেকে থাকেন তবে আমি উঠব। নীলয় উচ্চস্বরে হেসে দুহাতে বসতে বলল রিয়ানকে, রেগে যাচ্ছেন কেন? আপনার ভালোর জন্য ডাকলাম। আর আপনি আমার সামান্য কথায় মুখ ঘুরিয়ে না নিয়ে মেয়েটাকে পেতে ছেলে যেটা বলি করে যান, কেমন? সারাদিন অফিসের চাপে না খাওয়া ভোলার অবস্থা সকলের। এত এত গরমিলের হিসেব মেলাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আকাশের রুমে লাঞ্চ নিয়ে এসেছে রাকিব। কারোরই লাঞ্চ করা হয়নি এখনও। অয়ন আর রেদওয়ান কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে। তারা তিনজনে এসেছে অফিসে মিটিংগুলি অ্যাটেন্ড করতে। আকাশ আর রাতুল এখনও মুখ গুজে বের কিছু হিসেব মেলাচ্ছিল। রাকিব খাবার নিয়ে ঢুকতেই এক হাতে সব কাগজ সরিয়ে দিল রাতুল। আকাশ বিরক্ত চোখে তাকালো। রাতুল অসহায় কণ্ঠে বলল, ডোন্ট মাইন্ড ভাই, 4টে বাজে। খিদে 2 আর 2 যোগ করতে হয় সেটা মনে করতে পারছি না। আর তুই কোটি টাকার হিসাব ধরিয়ে দিয়ে বসে আছিস, বাঁচতে দে আগে। রাকিব হেসে খাবারগুলো রাখলো টেবিলে। একটা চেয়ার টেনে নিজেও বসলো পাশে। আকাশ ফাইল চেক করতে করতে খাবার খেয়ে নিচ্ছে। বাকিদের অবশ্য এত মনোযোগ আসবে না। খাওয়ার সময় অন্য কিছুতে মন দেয়া রাতুলের পক্ষে অন্তত সম্ভবই নয়। আকাশ মুখ তুলল, হাতের চামচটা রেখে রাকিবের দিকে তাকিয়ে বলল, রিয়ানের রিজেন কাগজ দিয়ে গেছে। মাথা নাড়ল রাকিব, দিয়ে গেছে ওই দিনই। ও যে মোটেলে আসছে কি কারণ জানি না, তবে আমি শিওর কোনো ঘাটলা পাকাচ্ছে। আকাশ চুপ করে ভাবল কিছুক্ষণ, পানি খেয়ে গলা ভেজালো। গম্ভীর গলায় বলল, সমী কি করবে জেনেছিস কিছু? বাচ্চাটা রাখবে? রিয়ানকে ওই খুঁজছে। ওর লোকেরা খবর পেয়েছে আজই। রিয়ান যোগাযোগ করেছে সমীর সাথে, একবারও না। আকাশ দাঁতে দাঁত পিষল। সমীর ওপর তার রাগের শেষ নেই। ওই ধরনের মেয়েদের প্রতি তার কোনো জন্মেই অনুভূতি কাজ করতে চায় না। তবে এখন হচ্ছে সামান্য হলেও অনুভূতি হচ্ছে সমীর জন্য নয়, ওই নির্দোষ বাচ্চাটার জন্য, যে পৃথিবীতে আসছে এই পরিচয়হীন হয়ে। বাবা মায়ের পাপের ফসল হিসেবে বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলার মতো জঘন্য পাপ কাজ আকাশ কখনো করতে বলতে পারবে না। বাস্টার্ড একটা, ওর ওপর নজর রাখবি। রাকিব রাতুল দুজনেই মাথা নাড়ল। গতকাল রিয়ানের খোঁজ পাওয়ার পর থেকে নজরে রাখা হচ্ছে রিয়ানকে। কোথায় যায় কি করে সব খোঁজ খবর দিতে বলেছে তাদের ঠিক করা লোকেদের। আকাশ রাতুলের দিকে ফিরল। রাতুল মন দিয়ে খেয়ে যাচ্ছে। রিমির কথা ভাবলি না কিনা? রাতুল অসহায় মুখ তুলল। রিমির সাথে কথা বলতে গিয়েছিল সে। ওরা আপাতত ওখানে নেই। রিমির নানা বাড়ি গিয়েছে কোনো এক দরকারে। আকাশ অবশ্য জানে সবটা। রিমি কি ভালোবাসে আমাকে? আকাশ টিস্যুতে মুখ মুছে খাওয়া শেষ তার। ঠোঁট উল্টে গম্ভীর গলায় বললে, সেটা আমি কি করে বলবো, তুই বলতে পারবি। মেয়েটার সাথে কথাই বলতে পারছি না এই আকাশ। প্রিয়ার থেকে নাম্বারটা এনে দিবি, ওর আগের নাম্বারটা কাজ করছে না। প্রিয়ার থেকে আমাকে এনে দিতে হবে কেন? তুই নিয়ে নিস। তাও ঠিক। রিমি ফিরলে আমরা যাব ওর বাড়িতে কথা বলতে। তোর যা হাল দেখছি, তোর ভরসায় ছেড়ে দিলে ওর বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাবে, তবু তুই প্রকাশ করতে পারবি না। সবাই যখন কটেজে ফিরল তখন ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁয়েছে।
প্রিয়াশিয়া দুজনেই সারা দুপুর বিকেল ঘুমিয়ে উঠেছে সন্ধ্যার দিকে। বুয়া এসেছে নিচের সব পরিষ্কার করে রান্নাবান্না করতে করতে 10:30 এমনিতেও বেজে গেছে। দুবোন রান্নাঘরে টুকটাক পরিষ্কার করছিল। সবাই ড্রয়িং রুম অবধি আসতেই খাবারের ঘ্রাণ নাকে এসে লাগলো। রাতুল রান্নাঘরে শিয়ার দিকে তাকিয়ে বলল, দোস্ত, এখন থেকে তোকে ভাবি ডাকতে হবে। যতই হোক বড় ভাইয়ের বউ। তোদের বিয়ের পর বাড়িটা কেমন পরিবার পরিবার লাগছে বিশ্বাস কর। সবাই হাসলো, সম্মতি জানালো রাতুলের কথায়। আসলেই তাই। অফিস থেকে সারাদিন পর বাড়ি ফিরলে মায়ের কথা মনে পড়ে যায়। ছন্নছাড়া জীবন বাড়ির বাইরে থাকলেই। টেবিলে সব খাবার সার্ভ করা শেষ হয়ে গেছে। সবাই উপরে গেল ফ্রেশ হতে। আকাশ উপরে গেল সবার পরে। প্রিয়াকে আর চোখে কয়েকবার দেখে মেয়েটা কি করছে রান্নাঘরে তাকানোর সময় নেই। শিয়া ভাতের বাটি রাখতে এসেছিল টেবিলে। আকাশকে অমন ধীরে সুস্থে এদিক ওদিক তাকিয়ে থাকতে দেখে ফিসফিসিয়ে হাসলো। আপনার ম্যাডাম জানাতে না করেছে, স্পেশাল কিছু করছে হয়তো আপনার জন্য। আকাশের দিকে তাকিয়ে কথা বাড়ালো না, দ্রুত গেল ওপরের ঘরে। চিন্তা হয়, এক নুডলস ছাড়া যে মেয়ে আর কিছু পারে না সে গিয়েছে রান্নাঘরে তার জন্য রান্না করতে। কোনো অ্যাক্সিডেন্ট না ঘটালেই হয়। খাবার টেবিলে বসতেই প্রিয়াই সবাইকে প্লেট সার্ভ করলো। জানা গেল আজকের রান্নার মূল কারিগর প্রিয়াই। রাতুল চোখ কপালে তুলে বলল, প্রিয়া নামে নেমে বলছি যে হসপিটালে ভর্তি হতে হবে না তো? প্রিয়া ঠোঁট উল্টালো, অভিমান প্রকাশ করলো। এত কষ্ট করে রেঁধেছে, প্রশংসার বদলে না খেয়ে এরকম টিস করার মানে হয় কোনো? অয়ন নিজের প্লেটের দিকে তাকালো। শিয়া খাবার তুলে দিচ্ছে। আচমকা শব্দ করে হেসে ফেলল সে। শিয়া নিজেকে বিবাহিত বিবাহিত লাগছে। অয়নের কথায় শিয়া হাসল মৃদু। প্রিয়া আকাশের পাশেই বসেছে, গভীর আগ্রহে বসে আছে আকাশ কখন খাবারগুলো খাবে। আসলে বাকি রান্নার টুকটাক খুন্তি নাড়াচাড়া করছে সে। তবে আকাশের পছন্দের গরুর মাংস তার নিজের হাতে রাধা, যদিও সেটাও পই পই করে শিয়া বলে দেয়া রেসিপি অনুযায়ী। আকাশ খাবার মুখে তুলতে থমকালো। মেয়েটা সম্ভবত লবণ দিতে ভুলে গেছে। প্রিয়া হা করে তাকিয়ে তার দিকে। আকাশ এই মুহূর্তে কি বলবে বুঝতে পারল না। তবে প্রেয়সীর মন খারাপ করতে একদম চাইল না। চেটেপুটে খাবারটুকু শেষ করলো। রাতুল সবই পাতে নিয়েছে। ভয়াবহ আগ্রহে মুখে তুলতে সে খাবার গিলতে ভুলে গেল। লবণ শূন্য আর বাকি সব কেমন একটা বেশি বেশি পরিমাণ। ততক্ষণে বাকিরাও মুখে তুলেছে। সবারই একই অবস্থা। এদিকে প্রিয়া হা করে তাকিয়ে আছে সবার রেসপন্স শোনার জন্য। মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে আকাশের হুমকি দৃষ্টি দেখল রাতুল সহ সকলে। চোখের ইশারা করলো চুপচাপ গিলতে। সবাই করলো তাই। বুকে পাথর চাপা দিয়ে প্লেটে নেওয়া সবটুকু খাবার শেষ করলো। শুধু তাই নয়, প্রাণ ভরে দোয়া আশীর্বাদ প্রশংসা করে গেল প্রিয়াকে। প্রিয়া আহ্লাদির মতো খুশি হলো এ যাত্রায়। আর খুশি হলো যখন হাত ধুয়ে ওঠার সময় আকাশ বলে গেল অবশিষ্ট মাংসটুকু যেন তার জন্য তুলে রাখা হয়। আকাশ চোখের ইশারা করলো শিয়ার দিকে। শিয়া খুব আন্দাজ করেছিল, তবে প্রিয়া ভুলেও তাকে টেস্ট করতে দেয়নি। প্রথম টেস্ট আকাশকে করাবে বলে জেদ ধরে বসেছিল। প্রিয়া নিজের খাওয়া বাদে এতক্ষণ তাকিয়েছিল আকাশের দিকে। শিয়ার খাওয়া শেষের দিকে সবে উঠে যেতেই প্রিয়া হাত বাড়ালো মাংস নিতে। ছোট্ট এক পিস নিল, আকাশের জন্য বাকিটুকু রেখে দিবে। শিয়া এটো প্লেটগুলো নিয়ে গিয়েছিল রান্নাঘরে। এই ফাঁকে প্রিয়া যে মাংসটুকু নেবে বুঝতে পারেনি শিয়া। দেখে চমকে ওঠে। নিষেধ করার আগেই প্রিয়া মুখে তুলেছে খাবার। মুখের খাবার মুখে রইল, সেটা গেলার পরিস্থিতি হলো না। থুতু করে ফেলে দিল। কাঁদো কাঁদো চোখে তাকালো শিয়ার দিকে। শিয়া দাঁতে জিভ কেটে এসে দাঁড়িয়েছে পাশে। তোরা আমাকে বললি না কেন? মজা হয়েছে? আর মিথ্যে বলতে হবে না। খাওয়ার যোগ্য না, সবাই মিলে খেয়ে আমাকে দয়া দেখে গেলি। প্রিয় অভিমানে গজ গজ করতে করতে নিজের রুমে চলে গেল। আকাশের উপর রাগটা আরও হচ্ছে। শয়তান লোকটা আবার বলে তুলে রাখবে, পরে খাবে। তেল মারার একটা পরিমাণ হয়। বাইরে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে কটেজের আশেপাশে। বরাবরের মতো নীরব। প্রিয়া ক্রমাগত নাক টেনে যাচ্ছে বারান্দায় বসে। দূরে অন্য সব কটেজের মৃদু আলোগুলো এসে চোখে লাগছে। এত কষ্ট করে রান্না করলো সে। তার থেকেও বড় কথা, মানুষগুলো এত কষ্টে খাবারগুলো খেলো বিনা অভিযোগে।
তার মন রক্ষায় এত কষ্ট করলো সকলে, ভাবতেই মন খারাপ হচ্ছে প্রিয়ার। দরজা খুলে কারোর ভেতরে আসার শব্দ পেয়ে চোখ মুছল প্রিয়া, চুপচাপ বসে রইল সেভাবেই। শিয়া না হয় আকাশ, তবে দরজার ছিটকিনি শব্দ হতে মানুষটা যে আকাশ সেটা নিশ্চিত হলো। আকাশ ঘর ফাঁকা থেকে সর্বপ্রথম বারান্দায় এলো। প্রিয়াকে পেল সেখানে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আছে, নাক টানার শব্দে বুঝতে বাকি রইল না আহ্লাদি কাঁদছিল এতক্ষণ। শিয়ার মুখে শোনামাত্র চলে এসেছে এখানে, নিজে বসলো প্রিয়ার পাশে। দেয়ালে হেলান দিয়ে ঘেঁষে এসে বলল, ম্যাডাম কি রাগ করেছেন আবার? না, খাবারটা সত্যি আমি তৃপ্তি সহকারে খেয়েছি, বিন্দুমাত্র কষ্ট হয়নি আমার। প্রিয়া এবারে ছলছল চোখে তাকালো আকাশের দিকে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই খাবার খাওয়ার মতো ছিল, মিথ্যক কোথাকার। আকাশ এক হাতে টেনে কাছে আনলো প্রিয়াকে, নরম কণ্ঠে বলল, তোমার হাতের রান্না ওটা, এর থেকে বড় আমার কাছে কিছু হয় না। প্রিয়া আবার নাক টানলো, টপ টপ করে পানি পড়লো 2 ফোঁটা। আমি মোটেই সংসারী না, কিচ্ছু পারি না। আকাশ হেসে ফেললো এবারে, প্রিয়ার কপালে ছোট্ট চুমু এঁকে বলল, আমার বাচ্চা বউটাকে আমি রান্না বান্না কাজকর্মের জন্য থোড়াই বিয়ে করব, কোলে করে রাখবো, আদরে আদরে মুড়িয়ে রাখবো, রান্না জানলেও কি না জানলেও বা কি। প্রিয়া দুদিকে মাথা নাড়ল, কান্না গিলে গিয়ে বলল, তা বললে হয়, আমি সব শিখব। বেশ শিখবে, দরকার হলে আমি শেখাবো। তখন অভিযোগ করবেন না তো? অভিযোগ করব না, তবে অভিযোগ আছে আমার অন্য কিছুতে। কিসে? আর কয়টা শুক্রবার পেরিয়ে যাবে ম্যাডাম? আকাশ কিসের কথা তুলেছে টের পেতে ইতস্তত করল প্রিয়া। গলা নামিয়ে ধীর কণ্ঠে বলল, 2 বছরে যতগুলো শুক্রবার হয়। এটা কিন্তু কথা ছিল না। আমার ভয় করে এভাবে না জানিয়ে। আকাশ অন্যদিকে তাকিয়ে রইল। প্রিয়া থামলো এবারে, সময় নিয়ে ভাবলো, কথা ঘোরানোর চেষ্টা করলো। আকাশের শার্টের আস্তিন টেনে বলল, আমার মন ভালো করার একটা টিপস দিয়ে আপনাকে, শুনবেন? আচ্ছা বাদ দিন, আমার কথা না শুনে যাবেন কোথায়? আকাশ দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে প্রিয়ার দিকে। তার মা এরপর এই আর একজন মানুষ যার আকাশের উপর অধিকার, ফলাতে দুবার ভাবতে হয় না। এরা মনে প্রাণে নিশ্চিত আকাশ তাদের কথা শুনতে বাধ্য। প্রিয়া খানিকটা দম নিয়ে বলল, এখানে আসার পর একদিনও আমাকে নিয়ে স্পেশালভাবে ঘুরতে বেরিয়েছিলেন, আজকে বের হবেন? পাহাড়ের কোনায় কোনায় ঘুরব। আকাশ ঘড়ি দেখল, অবুজের মতো কথাবার্তা, ঘড়ির কাঁটা রাত 12টা। সারাদিন অফিস করে শরীর পারছে না, 2 রাত হলো ঘুম নেই। তার উপর তার গাড়িটা নিয়ে গেছে ড্রাইভার, একটু সমস্যা হয়েছে, বাইকের চাবি ঢাকায় ভুলে ফেলে আসা। এমন না যে এখানে গাড়ি নেই, অয়নের গাড়ি আছে, তবে বেশ কিছু ফাইল ক্লিয়ার করতে হবে, রাতের মধ্যে উপায় নেই। তাছাড়া প্রিয়ার কথার প্রত্যুত্তরে স্বাভাবিক গলায় বলল, বিয়ের পর স্বামী নিয়ে ঘোরো, পরপুরুষের সাথে এত চিপাচাপায় ঘোরাঘুরি, লোকে খারাপ বলবে। প্রিয়া ভুরু কুঁচকে তাকায়, আকাশের কণ্ঠ গম্ভীর শোনালো, রেগে আছে নাকি লোকটা? চাইলেই নাচতে নাচতে বিয়ে করতে চলে যাওয়া যায়, তার বুঝি ভয় করে না? বিয়ে পাগল লোক হয়ে বসে আছে, কথায় কথায় চলো বিয়ে করি। ঘুরতে নিয়ে যাচ্ছেন কিনা বলুন? পাহাড়ের কোণা দেখে লাভ কি? আমার অফিসের কাজ দিয়েই করে দাও, লাভ হয় আমার। বড্ড আনরোমান্টিক আপনি। আকাশ ভুরুজোড়া কপালে তুলে অবাক হয়ে তাকালো। কথাটা বলে প্রিয়া বড্ড নির্বিকার, যেন এই মুহূর্তে যা বলল এটা চিরসত্য এবং সে এ বিষয়ে শতভাগ নিশ্চিত। আকাশ প্রিয়ার কোমর টেনে কাছে আনলো, খোপা করা চুলগুলো খুলে দিতেই ঝরঝর করে পিঠের ওপর ছড়িয়ে গেল চুলগুলো। কোমর চেপে রেখে মুখ ডুবালো প্রিয়ার কণ্ঠ দেশে, নাক ঘষল সেখানটায়। প্রিয়ার হাত গিয়ে ঠেকল আকাশের চুলের মধ্যে, খামসে ধরে খিসে বন্ধ করে নিল। মুখ তুলে গভীরভাবে শুয়ে দিল পাতলা ঠোঁট জোড়া। আকাশ সেখানে আলতো চুমু এঁকে হাসকিশোরে বলল, ইজ দ্যাট এ জোক? আর কোথায় কোথায় শুয়ে দিলে ফিল করতে পারবে আমি রোমান্টিক? ইজ দিস ডিপ কিস অফ ইউর লিপস অ্যাট নট এনাফ? ঘড়ির কাঁটা বিকেল 4টেতে এসে ঠেকেছে সবই। আকাশ নিজের কেবিনে এসে বসার সময় পেল মাত্র। সারাদিন খাওয়া দাওয়া হয়নি, কাজের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই একদম।
সবারই অবশ্য একই অবস্থা। তাদের ম্যানেজারকে খাবার আনতে বলে ফোন তুলল। সারাদিন আজ প্রিয়ার ফোন আসেনি। সে সময় করেও ফোন করেনি, একবার বা করেছিল, ফোনটাও তোলেনি। আবার কি রাগ করলো নাকি? তবে আবার রাগ করার কোনো কারণ খুঁজে পেল না আকাশ। টেবিলের ফাইলপত্রগুলো সাইডে রেখে ফোন করলো প্রিয়াকে। এবারে ফোনটা বন্ধ বলছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। নিশ্চিত রাগ করেছে মেয়েটা। আর কাউকে কল দিয়ে মেয়েটার খবর জানারও উপায় নেই। সবাই আজকে অফিসে এসেছে। যদিও প্রিয়া একা নয়, বাড়িতে বুয়াকে রেখে এসেছে। আকাশ গতদিনই ঠিক করেছে প্রিয়াকে একা বাসায় রাখবে না, তবে তাদের বুয়ার ব্যক্তিগত কোনো ফোন নেই। সুতরাং প্রিয়া ফোন না ধরলে যোগাযোগের উপায় নেই। আকাশ ওপাশে রাতুলদের জলদি কাজ চাপিয়ে ফেলতে বলল। সন্ধ্যার পর সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হওয়ার প্ল্যান আছে। প্রিয়া সেদিন রাতে বলছিল বারবার ফেরার সময় মনে করে পিৎজাও নিতে হবে। সেদিন নেবে বলেও দোকান বন্ধ থাকায় নিতে পারিনি। আজকে নিয়ে না গেলে তার বাড়িতে ঢোকা দুষ্কর হয়ে যাবে হয়তো। কটেজে সবার আগে ফিরল অয়ন আর শিয়া, তারপর একে একে সকলে। আকাশ রাতুল ফিরল সবার পরে। আকাশ প্রিয়ার জন্য পিৎজা কিনতে গিয়েছিল, বিধায় দেরি হয়েছে খানিকটা। তবে কটেজে ফিরে দেখল উদ্বিগ্ন মুখগুলো। সকলে বসার ঘরে ব্যস্ত পায়চারি করে। অয়ন রাকিবরা একের পর এক ফোন করে যাচ্ছে কাউকে। শিয়ার চোখ মুখ টকটক করছে কেমন যেন। হাতের প্যাকেটটা টেবিলে রেখে ভুরু কুঁচকে এগিয়ে এলো আকাশ। এনি প্রবলেম? আকাশের কণ্ঠ পেয়ে এক প্রকার ছুটে এলো শিয়া। ব্যস্ত কণ্ঠে বলল, তোমাকে ফোন করছিলাম, কখন থেকে ধরছিলে না কেন? প্রিয় কটেজে নেই আকাশ। ফোনটা সাইলেন্ট করা ছিল, মিটিংয়ের সময় সাইলেন্ট করেছিল, তারপর আর নর্মাল করা হয়নি। প্রিয়া কটেজে নেই মানেটা কি? সময় দেখলো আকাশ ঘড়ির কাঁটা, রাত 8টা বেজে 13 মিনিট। এই এলাকা অনুযায়ী এটা বেশ রাত। আকাশের কপালের ভাঁজ দৃঢ় হলো খানিকটা। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, নেই মানে? শিয়া হাতের উল্টো পিঠে চোখ মুছল, কান্না গিলে বলল, জানি না, আমরা আসার পর থেকে কটেজে কেউ নেই। তালা দেওয়া ছিল, লক খুলে ভিতরে এসে দেখি বাড়ি ফাঁকা। ঘরে নেই, পুরো কটেজ খুঁজলাম, কোথাও নেই। রিমিকে ফোন করেছিলাম, রিমির কাছেও নেই। প্রিয়ার আর কোনো ফ্রেন্ড নেই। কোথায় যাবে আমার বোনটা? আকাশ এতক্ষণে বুঝি সবটা ধরতে পারলো। বন্ধুদের এক নজর পেল, ছুটল ওপরে। সত্যি পুরো বাড়ি, কোথাও নেই প্রিয়া, ছাদেও নেই। রাকিবরা অপেক্ষা করলো না কটেজের ভিতরে, আশেপাশে দেখতে ছুটল। এদিককার পাহাড়ি অঞ্চলে সব স্থানীয় আদিবাসীদের বসবাস। পাহাড়গুলো সবুজে সবুজে ছেয়ে থাকে, বিশাল বিশাল গাছপালার পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা সব রাস্তা। আকাশদের কাজের সেক্টরটা এমনই এক পরিত্যক্ত জায়গায়, যেখানে কয়েক একর জায়গায় বিশাল 5 তারকা হোটেল করা হচ্ছে পর্যটকদের জন্য। তাছাড়া আশেপাশের কয়েক কিলোমিটারও কোনো জনসমাগম নেই খুব একটা। রাকিব রেদওয়ান ফোন করে নিল অফিসের আরও কয়েকজন স্টাফদের। আকাশ, অয়ন, রাতুল আলাদা আলাদা হয়ে বের হলো আশপাশটা দেখতে। সম্ভবত আমাবস্যার সময় এটা ঘুটঘুটে অন্ধকার চারদিকে। আকাশে চাঁদ তারার চিহ্ন মাত্র নেই। কৃত্রিম আলো ছাড়া এক কদম হাঁটা চলার উপায় নেই। কটেজের পাশের জঙ্গলের ভিতরে অবধি চলে গেল আকাশ আর রাতুল। অয়ন আর শিয়া ওদিকে গাড়ি নিয়ে মেন রাস্তা ধরে গেছে। আকাশের মুখটা লাল হয়ে গেছে, ক্রমাগত ঘামছে ছেলেটা। রাতুল বন্ধুর দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। সফেদ শার্টে এরই মধ্যে ময়লা লেগে গেছে, বিভিন্ন গাছের সাথে ধাক্কা লেগে। ওপরের 3টি বোতাম এলোমেলো হয়ে খোলা। ঘেমে নেমে একাকার, কপালের চুলগুলো লেপ্টে আছে। রীতিমতো হাঁপাচ্ছে ছেলেটা। রাতুল পাশাপাশি ছুটছে। প্রিয়ার নামে চিৎকার করছে সকলে। তাদের আরও 2টো কটেজে সবাই বেরিয়েছে, এসেছে এতক্ষণে খবর পেয়ে। আকাশ খড়খড় ঠোঁট জোড়া জিভ দিয়ে ভেজালো। আচমকা থেমে গেল, রাতুলের দিকে তাকিয়ে বলল, প্রচুর পোকামাকড় দেখেছিস? সাপ পোকার আস্তানা সব জায়গায়, তার উপর অন্ধকার। মেয়েটা তো মরে যাবে ভয়ে, বাচ্চা মেয়ে, অল্পতে ভয় পায়। আকাশের কণ্ঠে চমকে উঠল রাতুল। আকাশকে এত বিধ্বস্ত মনে হয় সে আর জীবনে কখনো দেখেনি। এত হতাশা কণ্ঠ আকাশ এহনাজের সাথে যায় না।
একদম যায় না, অজান্তেই বুকটা মোচড় দিয়ে উঠল। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। কিচ্ছু হবে না ওর। কি হবে? ও এখানে আসবে কেন? আমরা তো জাস্ট এমনিতেই খুঁজতে এসেছি। ও সেফ আছে, চল। এখানেও নেই। আকাশ কেমন তালগোল হারিয়ে ফেলেছে যেন নিজের। রাতুলের সাথে সাথে ফিরে চলল। একে রাত গভীর হচ্ছে, তার উপর আমাবস্যা। গুড়গুড় শব্দ হচ্ছে আকাশের। ব্যবসা গরম ছেড়েছে প্রচুর। ঝড়ের পূর্বাভাস আর কি। মেইন রোডে এসে একত্রিত হলো সকলে। সবার চোখে মুখে রাজ্যের হতাশা এসে ভিড় করেছে। মাথা নেড়ে বোঝালো পায়নি এখনো। পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আকাশদের লোকজন। রাত গভীর হচ্ছে, চিন্তা বাড়ছে তত। আকাশের মেজাজ তুঙ্গে, সবাইকে ধমকের উপর রাখছে। তবে ওর কথা বা ব্যবহারে আদতে কেউই কিছু মনে করছে না, কারণ আকাশকে এতটা অসহায় বিধ্বস্ত এর আগে তারা কেউ দেখেনি। রাতুল ফল নিয়ে আকাশের গাড়ির কাছে এলো। গাড়ি মেইন রোডের উপর থেমে আছে, দরজা খোলা। ড্রাইভিং সিটে বসে দু হাতের মাথায় চুল খামচা ধরে বসে আছে আকাশ। রাতুল হন্তদন্ত পায়ে এসে দাঁড়িয়ে ল্যাপটপটা বাড়িয়ে দিল আকাশের দিকে। আকাশ, সিসিটিভি ফুটেজ। আকাশ রক্তিম চোখ নিয়ে ফোনটা হাতে নিল। ফুটেজ চালিয়ে দেওয়া মিনিট কয়েকের মধ্যেই ভুরু কুঁচকে এলো তার। চোয়াল শক্ত হলো, কঠিন চোখে রাতুলের দিকে তাকালো। রাতুল মাথা নেড়ে বলল, রিয়ান এসেছিল তখন সবে সন্ধ্যা। মাগরিবের আজান হয়েছে, বাড়ির ভিতরে অবধি গিয়েছে। বেরিয়েছে তার 15 মিনিটের পর। প্রিয়া স্বাভাবিকভাবে বের হচ্ছে ওর সাথে। ওরা বের হওয়ার প্রায় সাথে সাথে বুয়া বেরিয়ে চলে গিয়েছে। আকাশ মনোযোগ দিয়ে পুরোটা ফুটেজ দেখলো। কয়েকবার জুম করে করে দেখলো। ক্যামেরা বেশ ওপরে থাকায় মুখের ভাবভঙ্গি স্পষ্ট বোঝা না গেলেও প্রিয়াকে যে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে না সেটা স্পষ্ট। আকাশ ফোনটা ছুঁড়ে মারতে গিয়েও মারল না, সেটা শক্ত করে চেপে চোখ মুখ হিসে বন্ধ করে ফেললো। দাঁতে দাঁত পিষে রাতুলকে বলল, রিয়ার এখন কোথায় ট্রেস করা যায়নি? না, ফোন বন্ধ বলছে। লাস্ট লোকেশন আমাদের কটেজেই দেখাচ্ছে। প্রিয়ারটা মেন রোডে এসে বন্ধ হয়েছে। আকাশ হাতের ফোনটা রাতুলের দিকে বাড়িয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, মেয়েটা খুন হবে আমার হাতে। ওকে দোষ দেখি লাভ? ও কি রিয়ানের কথা জানতো কিছু? তুই জানিয়েছিলি কি? তাহলে আমাদের দোষ আকাশ? আকাশ চোখ খুলল। সত্যি তো তাই। প্রিয়াকে তো রিয়ানের কথা কিছু বলা হয়নি। মেয়েটার জানার কথা নয়, ওর বদচিন্তার কথা। আকাশ রাতুলের দিকে তাকিয়ে গমগমে কণ্ঠে বলল, বুয়া, ওনাকে আনতে লোক গিয়েছে, মিনিট 5 মধ্যে চলেও আসবে। আকাশ জোরে জোরে শ্বাস নিল। যত রাত গভীর হচ্ছে তার বুকটা তত ঝাঁঝরা হচ্ছে। রিয়ান কোথায় নিয়ে গিয়েছে মেয়েটাকে? মেয়েটাই বা কেন গেল ওর সাথে? কিছু হিসেব মিলছে না। শুনশান হাইরোডের ওপর অনবরত গাড়ি যাচ্ছে একের পর এক। আশেপাশে বসতবাড়ি বা জনসমাগম একদম নেই। লম্বা লম্বা গাছে ঢাকা পড়ে গেছে অর্ধেক আকাশ। এমন একটা অবস্থা, ঝিঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসছে সে জঙ্গল থেকে। রাকিবের গাড়ি এখানে সে থামল 7 মিনিটের মাথায়। সাথে বুয়াকে নিয়ে এসেছে আকাশদের কটেজের। বুয়ার বয়স 68। বয়স্ক মহিলা দেখে সাদাসিধা মনে হয়। শুধু দেখে নয়, খোঁজ খবরেও জেনেছে বড্ড সাদাসিধা। ভয়ে চোখ মুখ শুকিয়ে গিয়েছে মহিলার সামনে সে এক প্রকার হাত জোর করে কেঁদে ফেলল। আকাশ মোটে রাগ করল না মহিলার ওপর। গাড়ি থেকে নেমে হাত জোর করা হাত ধরে শান্ত কণ্ঠে বলল, ভয় পাওয়ার কিছু নেই আপনার। যা হয়েছিল সেটা শুধু বলুন আমাকে। মহিলার কান্না থামলো সময় নিয়ে। শাড়ির আঁচলে চোখের পানি মুছতে বলল, সারাদিন আপামনির সাথেই ছিলাম। আপামনি কেক বানানো শিখছিলেন আমার কাছে। হঠাৎ সন্ধ্যায় দরজায় নক করে কেউ। আমরা ভাবি আপনার কেউ এসেছেন, হলো তাই। রিয়ান স্যার এসেছে। আমি ভেবেছিলাম এতদিন বাড়িতে গিয়েছিলেন আগের মতো। আমি আর প্রিয়া আপামনি ঘরেই ছিলাম। তখন উনি প্রিয়া আপামনিকে ডাকলেন। ওখানে কি কথা হলো আমি জানি না। প্রিয়া আপামনি উপরে ছুটলেন নিজের ফোন আনতে। আসলে সেই আগবেলা থেকে আমরা নিচে টিভি দেখছিলাম, গল্প করে কেক বানাতে ব্যস্ত হয়ে যাই। ফোনের কথা আপামনির মনেই ছিল না। তবে ফোন নিয়ে এসে আর আমার ওখানে এলেন না, শুধু বসার ঘর থেকে বললেন আমি যেন এদিকটা গুছিয়ে ফ্রিজে রেখে চলে যাই। সে বের হবে, তারপর আর দেরি করেনি, রিয়ান স্যারের সাথে বের হয়ে যায়।
আমিও সেসব গুছিয়ে রেখে দরজা তালা দিয়ে বের হয়ে পড়ি। কিছুক্ষণ পরেই আকাশ, রাতুল, রাকিব মনোযোগ দিয়ে শুনল মহিলার কথা। রিয়ান প্রিয়া কে কি বলতে পারে যার কারণে এত অস্থির হয়ে বের হলো আকাশ। আবারও শান্ত কণ্ঠে শুধালো, একটু মনে পড়ে না, মানে বসার ঘরে ওরা যখন কথা বলছিল কিছুই কি আপনার কানে আসেনি? মহিলা স্থির হয়ে ভাবলেন কিছুক্ষণ, মনে করার চেষ্টা করলেন বুঝি, মাথা ঝাঁকালেন, আচমকা বললেন, তেমন কিছুই শুনিনি স্যার। তবে আপামনি যে হুট করে আপনার নাম করে উঠল সেটা কানে এসেছিল, সম্ভবত আপনাকে নিয়ে কিছু বলছিলেন। মহিলার কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া গেল না। আরও কিছুক্ষণ এটা সেটা জিজ্ঞেস করেও নয়। প্রিয়া সারাদিন স্বাভাবিক মনেই ছিল, মন খারাপ ছিল না। আকাশের গল্প, অয়ন শিয়ার বিয়ের গল্প, এরকম গল্প করেছে সারাদিন। কেক বানানো শেখার বায়না করেছিল, বুয়া সেটাই দেখাচ্ছিল দুপুরের পর থেকেই। ফোন ওপরে থাকার কারণে আকাশের ফোনটাও ধরতে পারেনি। মহিলাকে বাড়ি পৌঁছে দিতে বলল আকাশ তার লোককে। মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে একটা ঘরের মধ্যে বসে আছে প্রিয়া। ঔষধের কড়া ডোজে এখনো ভন ভন করে ঘুরছে মাথাটা। মনে করতে পারল না কি ঘটেছিল, এখানেই বা আসলো কি করে। ডোজটা কেটে গেলে সম্ভবত মনে পড়বে। আশেপাশে তাকিয়ে ঘরটা চেনার চেষ্টা করল। বেত দিয়ে বানানো একটা ঘর, ছাউনি, দেয়াল সবই বেতের তৈরি। ঘরের ভিতর আসবাবপত্র বলতে একটা ছোটোখাটো চৌকি, তার পাশে মাটির একটা পানি ভর্তি কলসি, ওদিকে একটা আধভাঙা আলনা, তার উপর সামান্য কাপড় চোপড়। পুরো ঘরে চোখে পড়ার মতো আর কিছু নেই। বিছানা থেকে পা বাড়াতে মাথা চক্কর কাটল তার। আঙুল কপালে চেপে ধরে আবার বসল বিছানায়। নিজেকে ধাতস্থ করে গলা উঁচিয়ে ডাকলো। গলার কণ্ঠস্বর বসে গেছে, জোর পাচ্ছে না। শুনছেন, আছেন কেউ? এই যে। প্রায় সাথে সাথেই ভিতরে ঢুকলো একটা বছর 15-র মেয়ে। প্রিয়াকে বিছানায় উঠে বসতে দেখে বাইরে মাথা বের করে সে হাঁক ডাকলো। সবাইকে চেঁচিয়ে জানালো প্রিয়ার জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন মধ্যবয়স্ক মহিলা এসে ঢুকলো ঘরে। হুশ আইলো তবে মাইয়া তোমার? প্রিয়া কপালে ভাঁজ ফেলে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি এখানে কি করে? মহিলারা মুখ চাওয়াচি করলো। এবারে প্রিয়ার দিকে এগিয়ে এসে বাঁকা গলায় বলল, জোয়ান মর্দের সঙ্গে রঙ্গ করতে পারো, আর কাম শেষ হইলেই ভুলা যাও। প্রিয়ার মাথায় ঢুকলো না মহিলার কোনো কথাই। ঘুম থেকে ওঠার পর কিছু একটা মনে করতেই পারছে না। আকুল কণ্ঠে বলল, আমি এখানে কিভাবে এলাম বলবেন দয়া করে? আরেকজন পৌরা মহিলা এগিয়ে এসে ঠান্ডা স্বরে বলল, তোমার বিয়ের আয়োজন হইতেছে, তৈয়ারি হইয়া লও। বিয়ে? বিয়ে কোথা থেকে আসলো? প্রিয়া স্বপ্ন দেখছে কিনা ভাবার চেষ্টা করলো। দু হাতে চোখ ডলল না। স্বপ্ন তো নয়, তবে কি? কিছু মনে পড়ছে না কেন তার। তবে একটু খেয়াল করতে শুনতে পেল বাইরে মানুষজনের আওয়াজ। বেশ মানুষজন সম্ভবত, আমি কিছু বুঝতে পারছি না। তোমরা শহরের মাইয়া পোলা, কিন্তু ধর্ম বইলে একটা জিনিস আছে। আমাগো সমাজে এহেন কাজকাম চলে না। ভুলে যাওয়ার ভং ধরে লাভ হইব না। তোমার মদরে বাইরে বিচারে বসানো হয়েছে, তোমাকে বিয়া হইব বইলাই ঠিক হয়েছে। কী সব বলছো? এনারা 7-5 মাথায় ঢুকছে না প্রিয়ার। কার সাথে এসেছে সে? কখন এলো মনে পড়ছে না কেন? এত অসহ্য যন্ত্রণা কেন হচ্ছে? অন্য আরেকজন মহিলা এনাদের মতো এত রুক্ষ ব্যবহার করলো না। প্রিয়াকে দেখে মায়া হলো কিনা জানা নেই। সে একদম কাছে এলো, নরম কণ্ঠে বলল, জঙ্গলে ওই ধারে গাড়ি থাইমা আসিল, সেখানে অনেকক্ষণ ধৈর্য চেঁচামেচির আওয়াজ পাওয়া যাইতেছিল। স্থানীয় একজন আইসা আমাকে খবর দেয়, আমরা গিয়া তোমারে ভিতর গাড়ির অজ্ঞান হিসেবে পাই। অতঃপর এইখানে নিয়ে আসি। তোমার সাথে যে পোলা আসিল সে জানিছে তুমি আর সে। বুঝতেছ কি কইছে? এসব আমাদের এখানে চলে না মা, তোমরা শহরের হইতেই পারো। পোলায় তোমারে বিয়ে করব কইছে সম্মান বাঁচাইতে। তোমাকেও নিকা দেওয়া হইব একটু পর। প্রিয়ার মাথা ভন ভন করে উঠল এবারে। দুর্বল পা নিয়েই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঢুলে পড়ে যাওয়ার আগে মহিলা ধরে ফেললেন প্রিয়াকে। প্রিয়া জানালার পাল্লা দিয়ে বাইরে তাকাতেই জমে গেল। চোখ খিচে বন্ধ করে খানিকক্ষণ ধ্যান ধরতেই আফসা মনে পড়ল বেশ কিছু। রিয়ান, তাকে তো রিয়ান নিয়ে এসেছিল।
নিজের শরীর নিজে অনুভব করার চেষ্টা করলো না, একদম সেটা ঘটেনি যেটা সে অশিক্ষিত মানুষরা আন্দাজ করেছে। সে একজন নারী, নিজের শরীরের ভালো মন্দর হিসেবে আছে তার কাছে। তার পিরিয়ড চলছে, সেরকম কিছু ঘটেনি। তবে সবার মুখে সবটা শুনে যা বুঝলো, রিয়ান বলেছে এসব সবাইকে বুঝিয়েছে এমন কিছুই ঘটেছে। হতভম্ব হলো প্রিয়া। রিয়ান এটা কেন করলো, সে জ্ঞান হারিয়েছিল কি করে সেটাও মনে পড়লো খানিক পর। কিন্তু সে তো জ্ঞান হারিয়েছিল গাড়িতে ওঠা মাত্রই। মুখে কিছু একটা চাপা দেওয়া হয় তার। তাহলে তাহলে চেঁচামেচিটা হচ্ছিল কার সাথে? রিয়ানের সাথে। আর কে ছিল? প্রিয়ার শরীর কাঁপছে, থরথর করে কাঁপছে। একটা অল্পবয়স্ক মহিলা এরই মধ্যে বিয়ের জন্য একটা লাল শাড়ি এনে হাজিরও করেছে। প্রিয়া ব্যগ্র কণ্ঠে বোঝাবার চেষ্টা করলো সকলকে, কিন্তু সেসবে কানে নেওয়ার মানুষ এখানে কেউই নেই, বিশ্বাস করলো না কেউই। তোমার মর্দে নিজে বলেছে নাজায়েজ সম্পর্ক হয়েছে তোমাদের মধ্যে তখন, আর তুমি অস্বীকার করছো? ছি ছি। মহিলা পাশে কাঁচা মেঝেতে থুতু ফেলল শব্দ করে। প্রিয়ার শরীর কেঁপে উঠল, ঝরঝর করে কেঁদে ফেলল। রিয়ান ভাই এমনটা কেন করলো তার সাথে? বিয়ে মানে? এখন রিয়ানের সাথে সবাই তার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। যা বুঝছে বিয়ে না দিয়ে এক পা সরতে দেবে না এখান থেকে। প্রিয়ার চোখের সামনে তখন এক আকাশের মুখ ছাড়া আর কিছু ভাসল না। প্রিয়া কাতর স্বরে বলল, এনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন। আমার ভাই হয় উনি, আমার বিয়ে ঠিক করা। আমি অন্য কারোর বাগদত্তা, আপনারা ভুল বুঝছেন। আরও হাজার একটা কথা তো মন গলল না কারোরই। প্রিয়াকে সাজাতে বসে গেল সকলে। প্রিয়ার চোখের পানি বাদ মানছে না। আশেপাশে নিজের ফোনটা খুঁজলো, সেটাও দেখা গেল না। আকাশ সময় কথা এখন আকাশরা কি জানে সে কটেজে নেই? ওরা কি কেউ ফেরেনি এখনো কটেজে? প্রিয়ার বুক ছিঁড়ে বেরিয়ে এলো চিৎকার। ঠোঁট কামড়ে মনে মনে চিৎকার করে ডাকলো খোদাকে, আকাশকে কোনো মতে তার খোঁজ দিতে, তাকে রক্ষা করতে, এই সর্বনাশের হাত থেকে তাকে বাঁচাতে। রাত বেড়েছে, ভাবার মধ্যে বৃষ্টি নেমেও পড়ল। আসমান গর্জন করে উঠছে বারবার। সময় পার হয়ে যাচ্ছে। এখানকার কোনায় কোনায় লোক লাগিয়ে দেওয়া হয়েছে, তবুও এখন অবধি কোনো খবর এসে পৌঁছায়নি। এদিককার স্থানীয় মানুষদের বাড়িঘর সব খোঁজা প্রায় শেষের দিকে। অয়ন শিয়া সকলেই একসাথে জমায়েত হয়েছে এখন। বোনের খোঁজে শিয়া প্রায় পাগল প্রায়। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে পাশে রাকিব। ছাতা ধরে দাঁড়ানো অয়ন এক হাতে শিয়াকে জড়িয়ে ধরে ক্রমাগত সান্ত্বনা দিয়ে যাচ্ছে। পুলিশকে জানানো হয়েছে, তারাও আশেপাশের এলাকায় খোঁজ করছে। বৃষ্টির মধ্যে হলুদ নিয়ন আলোর রেখা রেখা গেল। রাতুল এসে গাড়ি থামিয়ে ওপাশ থেকে এক প্রকার বিধ্বস্তভাবে ছুটে এলো। সাথে রেদওয়ানও আছে, অয়নের ম্যানেজার হাসান। সবেই কি এক খবর নিয়ে এসেছে। পাহাড়ের রাস্তার আশেপাশে ঘোর জঙ্গল, ওরা ছাড়া হাইরোডে আর একটা প্রাণীরও অস্তিত্ব খুঁজে পাওয়া দেয়। বৃষ্টির তোরে ভিজে যাচ্ছে সকলে। রাতুলকে দেখে আগ্রহী হলো সকলে। কি খবর দিল পুলিশ বা অন্য কেউ সেটা শোনার জন্য উদ্গ্রীব হলো। রাতুল বন্ধুদের দিকে তাকিয়ে আমতা আমতা কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্থানীয়রা একটা ছেলে আর একটা মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখে কিছুক্ষণ আগে পাহাড়ি ওই মসজিদে বিয়ে পড়িয়েছে। সবাই হা করে অপেক্ষা করছিল রাতুলের সম্পূর্ণ কথাটা শোনার জন্য। রাতুল মাথা নুয়ে ফেলে আরও ধীর কণ্ঠে বলল, রিয়ান আর প্রিয়ার ফোন ওপেন হয়েছে। ওদের ফোন লোকেশন ঠিক মসজিদের ওখানেই দেখাচ্ছে। আকাশ। রাতুলের কথাগুলো কর্ণগোচর হতেই শরীর কেমন একটা ঝাঁকি দিয়ে উঠল আকাশের। চোখের সামনে কেমন দুলে উঠল সবকিছু। রাতুলকেও আফসা দেখল, খেয়াল করলো কেউ তার বুকের ওপর পাথর ছুঁড়ে মেরেছে, হয়তো এমন যন্ত্রণা হচ্ছে। ঘড়ির কাঁটা রাত 11টা এখন অবধি প্রিয়ার খোঁজ পাওয়া যায়নি। হুট করে এমন একটা সংবাদে শ্বাস নেওয়া দুষ্কর হলো আকাশের। হাঁটু ভেঙে রাস্তায় বসে পড়ল। প্রিয়া অন্য কারোর সাথে বিয়ে, এসব হাবিজাবি মাথায় এসে ভিড় করতে মস্তিষ্ক ফাঁকা হলো। রেদওয়ান পাশ থেকে সাথে সাথে ধরল বন্ধুকে। আকাশ হা করে জোরে জোরে শ্বাস নিল। রাকিবের হাতের ছাতা উল্টে গেছে তীব্র বাতাসে। ভিজে নিয়ে একাকার হচ্ছে সর্বাঙ্গ।
আকাশের বুকের বাঁ পাশে হাত চাপা দিয়ে আর্তনাদ করে উঠল বন্ধুদের দিকে তাকিয়ে। মেয়েটাকে আমার কাছে এনে দে তোরা, বাজে বকিস না, আমি কিন্তু মরে যাব। ও অন্য কারোর নামে কবুল। না, ভুল তথ্য এনেছিস তোরা, এটা হতেই পারে না, ও শুধু আমার। তাহলে রিয়ানের নামে কবুল পড়ে কি করে? আশ্চর্য কথা বলিস তোরা, আমাকে মেরে ফেলার পায়তারা জুড়েছিস। শ্বাস নিতে পারছি না আমি, দেখছিস না? মিথ্যে বলছিস তোরা সবাই, তাই না ভাই? এটা মজা করার সময়? আকাশ কি কাঁদছে? প্রকৃতির মন খারাপ? সেটা বৃষ্টির তীব্রতা দেখেই বোঝা যাচ্ছে। তবে বৃষ্টির পানিতে আকাশের চোখের পানি দৃষ্টিগোচর না হলো রক্তলাল আখিজোড়া দেখে সেটা কার ধরতে বাকি রইল না। আকাশদের প্রচুর কর্মচারীরা এখানে এসেছে, খোঁজাখুঁজি বাদ রাখেনি কেউ। এখানে এসে এমন একটা সংবাদ আর আকাশের এমন অবস্থায় বাকরুদ্ধ হয়ে গেল সকলে। রাতুল নিজেও দু হাতে বন্ধুকে টেনে তোলার চেষ্টা করলো। আকাশ, তুই এমন ভেঙে পড়ছিস আগেই? আমরা যাব তো, এখনই যাব, গিয়ে দেখবো সবটা। আগে এত ভেঙে পড়া যাবে না, উঠ ভাই। তোর এত দুর্বল মানায়? পাগল হলি? আকাশ এহনাস রাস্তায় বসে কাঁদছে। আশেপাশে সকলে হতভম্ব নজরে তাকিয়ে আছে। কল্পনাতেও এমন দৃশ্য ভাবেনি বোধহয় কেউ। প্রিয়ার বিষয়টা তারা শিয়া অয়নের বিয়ের দিনই জেনেছে। আকাশ যেদিন সবার সামনে প্রিয়াকে নিজের ভাগদত্তা হিসেবে পরিচয় দেয়, তবে এতটা পাগলামি ওইটুকু একটা বাচ্চা মেয়ের জন্য আকাশ এহনাজ চৌধুরী করতে পারে এটা ভাবেনি তারা। আকাশের কম্পিত হাত খামছে ধরল রাতুলের বাহু, আকুল কণ্ঠে বলল, ও অন্য কারোর নামে কবুল পড়তে পারে না বল? আমার প্রথম ভালোবাসা ও, আমার জীবনের প্রথম নারী, আমার বউ হবে ও। যদি প্রিয়ানিশা রহমান এ জীবনে কারোর নামে কবুল পড়ে, সেটা আকাশ এহনাজ চৌধুরীর নামে হবে। বল ও কিভাবে? আকাশ হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। অয়ন এসে শান্ত করতে চায় ভাইকে, সে হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে। আকাশ এখন কোনো কিছুর বিনিময়ে শান্ত হওয়ার অবস্থাতে নেই। দু হাতে কপালের উপর থেকে ভেজা চুলগুলো পিছনে ঠেলে দিলে বৃষ্টির তীব্রতায় তাকানোর কষ্ট। দু হাতে মুখের ওপর পানীয় সরালো, সবার দিকে তাকে হুকুম চালালো, লোকেশন ট্র্যাক করে দ্রুত চলো ওখানে। যে খবর পেয়েছ এটা সম্ভব না, হতে পারে না। খানিক থামলো, হ্যাঁচকা টানে গাড়ির দরজা খুলে ফেললো আকাশ দাঁতে দাঁত চেপে। বন্ধুদের দিকে তাকে বলল, তবে যা বলছিস তা যদি সত্যি হয়, রিয়ানের আজ শেষ দিন। আকাশ এহনাজ খুন করতে দুবার ভাববে না, সাথে প্রিয়ারও। না থাকুক দোষ, অন্য কারো নামে কবুল পড়ার অপরাধে মরতে হবে ওকেও, তারপর নিজে মরব আমি। আকাশের কণ্ঠস্বরে কেঁপে উঠল সকলে। রাতুলদের বলতে হলো না, অপর পাশে ছুটে গিয়ে উঠল গাড়িতে। পিছনের গাড়িগুলো ভর্তি হয়ে গেল। কেউ এক সেকেন্ডের সময় নষ্ট করলো না। জিপিএস ট্র্যাকার হাতে নিয়ে একের পর এক ডিরেকশন দিয়ে গেল রাতুল। ড্রাইভিংয়ে স্বয়ং আকাশ বসা। গাড়ি ফুল স্পিডে চলছে, বৃষ্টির বাধা মানছে না। লোকেশন এখান থেকে প্রায় 1.5 ঘন্টার পথ। তারপর লোকেশন শো করে না, সম্ভবত একদম প্রত্যন্ত কোনো অঞ্চল। আকাশের শক্ত হাত শক্ত করে চেপে ধরে আছে গাড়ির স্টিয়ারিং। সোয়াল কঠিন হয়ে আছে, দৃঢ় চোখের দৃষ্টি সামনের রাস্তার দিকে। কঠিন মুখাবয়বের আড়ালে মনে মনে চিৎকার করে আওড়ালো, প্রিয়া, আমার ছাড়া আর কারোর হতে পারো না তুমি। প্রেম ভালোবাসা বিয়ে জীবনে একবারই হয়, একবারই। তোমাকে আমার হালাল করে পাওয়া যদি খোদা আমার ভাগ্যে লিখে না রেখে থাকে, তাহলে যার ভাগ্যে লিখেছে তার সাথেও সংসার করার সুযোগ আমি তোমাকে দেব না। আমাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারো না তুমি, পারোই না, সম্ভবই নয়। তবে দুর্ভাগ্যবশত যদি সেটা হয়, খোদা যদি তোমাকে অন্য কারোর নামে লিখে রাখে, তবে আজই এই পৃথিবীতে আমাদের শেষ দিন। খুন করে তারপর আত্মহত্যা করে নরকে ঠাঁই নেব, তবুও বেঁচে থেকে অন্য কারোর বউ হওয়ার তকমা আমি তোমার গায়ে লাগতে দেব না, দেব না। গ্রীষ্মের দাবদাহে হুটহাট বৃষ্টি অস্বাভাবিক নয় মোটেই, এদিকটায় তো আরও স্বাভাবিক। সপ্তাহের 6 দিনই ভেজা আবহাওয়া থাকে। আজ প্রকৃতি বোধহয় বড্ড রুষ্ট। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে একদম। সেই ঝড়ের তাণ্ডব উপেক্ষা করে পাহাড়ের কোল ঘেঁষে উন্মাদের মতো ছুটছে কয়েকটা গাড়ি। রাত গভীর হচ্ছে,
সাথে বৃষ্টিও। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আকাশ এহনাজের মনের ঝড়। গুড়গুড় শব্দে প্রকৃতি কাঁপছে, বজ্রপাত, শিলাবৃষ্টি হচ্ছে সম্ভবত এতক্ষণ নতুন করে। এসবের মধ্যেও গাড়ির গতি কমল না আকাশের। মাথা আর কোনো দিকে কাজ করার মতো অবস্থায় নেই বোধহয়। রাতুলের ডিরেকশনে কাঙ্ক্ষিত লোকেশনে যখন তারা পৌঁছালো তখন বেশ রাত। ও প্রত্যন্ত অঞ্চল, এদিকটায় যে কোনো জনবসতি থাকতে পারে তা চিন্তা ভাবনারও বাইরে। আকাশ গাড়ি থেকে নামতেই ছাতা মাথায় হুড়মুড়িয়ে নামলো রাতুল, রাকিবরাও। আকাশের অবশ্য বৃষ্টি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যে তার কম্পিত শরীর নিয়ে নিজেকে সামাল দিতে ব্যস্ত। আকাশ সামনে তাকালো, আশেপাশে ঝোপ ঝাড়ে আবৃত পাহাড় সব। এর মাঝে দিয়ে সরু পায়ে হাঁটার পথ। এ পথে সামান্য একটা বাইক চলারও উপায় নেই। আকাশ সে পথে তাকিয়ে রাশভারী কণ্ঠে রাতুলকে উদ্দেশ্য করে বলল, এটাই সে রাস্তা? এটাই। রাতুলের বলতে দেরি হলো। আকাশের সেদিকে ছুটতে না, আকাশের পিছনে পিছনে বাকিরাও ছুটল এক প্রকার। ছাতা মাথায়, বৃষ্টিতে কুলাচ্ছে না। চাপা রাস্তায় ছাতা নিয়ে হাঁটা চলাও কষ্টসাধ্য। সবার অবস্থা বেশ নাজুক, তবে কেউই নিজেদের অবস্থা ভাবার মতো মন মানসিকতার মধ্যে নেই। প্রিয়ার চিন্তায় কলিজা শুকে আসছে সবারই। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ছোটার পর পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা লোকালয়ের মতো চোখে পড়ল। সম্ভবত ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি এদিকটায়, ঘোর অন্ধকার। তবে আরেকটু কাছে আসতেই দেখা গেল কুপি বাতির ব্যবহার। এদিকে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি, তা স্পষ্ট। রাকিব নিচু গলায় বলল, মুসলিম উপজাতি, পূর্বপুরুষরা শুনেছি ত্রিপুরায় ছিল, গন্ডে এলাকা একদম। রাকিবের কথার পিঠে কেউ কিছু বলল না। আকাশের সাথে তালে তাল মিলিয়ে ছাতা নিয়ে ছোটার চেষ্টা করলো রাতুলরা। তবু ভিজে যাচ্ছে দুজনেই। বাড়িগুলোর কাছাকাছি আসতেই কানে এলো হৈহুল্লোর শব্দ। সম্ভবত নিজেদের সম্প্রদায়ের গান বাজনা হচ্ছে। আকাশের মাথা দপদপ করছে, অজানা আশঙ্কায় মস্তিষ্ক অচল হয়ে যাচ্ছে। পা যেন শক্তি হারাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার থেকেও বছর খানেকের আর একটি ছোট একটা বাচ্চার হাত ধরে ছুটে যাচ্ছে। বেশি সেজেছে দুজন। দৌড়ানো অবস্থায় হাত টেনে ধরল রেদওয়ান। হাঁটুকড়ে বসে নরম গলায় বলল, কি হচ্ছে এখানে? গান বাজনা এত? মেয়েটা দনমনা করলো কিছুক্ষণ। অচেনা এতগুলো লোক ছুটে পালাবে কি করে? তবে তা করলো না, মিষ্টি কণ্ঠে বলল, নিকা হইতাছে। আকাশের গলা কাঠ হয়েছিল। এ কথা শুনে আরেক দফায় কাঠ হলো। সে দাঁড়িয়ে পড়েছে। সামনে এগোনো সাহস পাচ্ছে না। রেদওয়ান সবার দিকে অসহায় দৃষ্টি ফেলে পুনরায় জিজ্ঞেস করলো, তোমাদের গ্রামের বুঝি? শহরের এক সাহেব আর মেম সাহেবের। কথাটা বলে মেয়েটা আর দাঁড়ায় না। কয়েক কদম এগিয়েই তাদের ঘর, ওটা হয়তো সেদিকে ঢুকে গেল। রাতুল আকাশের কাঁধে হাত রেখে বলল, চল। আকাশ বড্ড কাতর কণ্ঠে কোনো মতে বলল, যা শুনেছি সব মিথ্যা কিন্তু, বুঝলি? আমি যাব না। এখানে প্রিয়া নেই, থাকতে পারে না। এখানে কারোর বিয়ে হচ্ছে, আমার প্রিয়া অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? আশ্চর্য। চল চল। আকাশ উল্টো হাঁটা ধরতে হাত টেনে থামালো রাতুল। ছেলেটার অবস্থা চোখে দেখা যাচ্ছে না। শিয়ারও একই অবস্থা। অয়ন 2 হাতে জড়িয়ে আছে তাকে। আকাশ কেমন অপ্রকৃতস্থর মতো হয়ে গেছে। সে মানতে নারাজ। সামনে যা হবে তার মুখোমুখি হতেই হবে। উপজাতি সম্প্রদায়ের ছোট্ট একটা মসজিদ এই ছোট্ট মহল্লায়। সেটার সামনে এসে থামলো সকলে। মূল পাড়ায় ঢোকার আগে মসজিদ পেরিয়ে যেতে হয়। মসজিদ এই মুহূর্তে তালা ঝোলানো, সুতরাং এখানে কাউকে পাওয়া গেল না। তবে ছোট্ট এক খণ্ড জায়গায় এতগুলো শহরে মানুষ আসার খবর চাপা রইল না। বাতাসের গতিতে জানাজানি হয়ে গেল। মহল্লার গণ্যমান্য ও বয়োজ্যেষ্ঠরা আন্দাজ করল রিয়ানদের খোঁজে এসেছে সম্ভবত কেউ। বাচ্চা মেয়েটার মুখের কথায় লোক পাঠানো হলো আকাশদের কাছে। তাদের ডেকে পাঠানো হয়েছে। এদিকে বিয়ে পড়ানো শেষ হয়েছে আরও আধা ঘন্টা আগে। স্থানীয়রা হইহুল্লা করছে।
এটা তাদের রীতিনীতি। নিজেদের পাহাড়ি আচার অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। মহলার বাকি দিকগুলো জনশূন্য হওয়ার কারণ বুঝতে পারা গেল। সবাই এখানটায় আনন্দ ফুর্তিতে মগ্ন। আকাশরা সবাই প্রায় 15-16 জন মানুষজন। এদিকটায় দ্রুত পায়ে আসতেই থমকাতে হলো। স্থানীয় প্রচুর মানুষ। যতটা কম ভেবেছিল, এত ছোট্ট জায়গা ততটা কম মোটেই নয়। আকাশের অসহায় ব্যস্ত চোখ খুঁজে ফেলল প্রিয়াকে। এখানে দেখতে পাওয়া গেল না রিয়ান অথবা প্রিয়া, কেউ নেই এখানটায়। এক মুরব্বির মতো লোক এগিয়ে এলো, লাঠি ঠকঠক করতে করতে, ভারী চেহারা, শরীর, কণ্ঠ বেশ ভারী, বলল, কি দরকারে আসা হয়েছে? আকাশ লোকটার কথায় সম্ভবত তাল করেনি। সে কেমন অপ্রকৃতস্থর মতো প্রিয়াকে খুঁজতে ব্যস্ত। অয়ন এগিয়ে এলো আকাশের পাশে, লোকটাকে জিজ্ঞেস করলো, আমার বোনকে খুঁজতে এসেছি, ওকে পাওয়া যাচ্ছিল না, লোকেশন এখানে দেখাচ্ছে। লোকটার কথাবার্তা মনে হলো একবারেও গণ্ডমূর্খ সে নয়। অয়নের কথাগুলো চট করে ধরে ফেলল। মুখের ভাব আরও কঠিন হলো। কেমন বোন আপনার? দেখে রাখতে পারেন না? আমোদ ফুর্তিতে মজা থাকে জোয়ান মর্দের সাথে, তাও বিবাহ হওয়ার আগেই। এদিকে সবার মুখ কেমন পানসে হয়ে আছে। এরকম তথ্য তো তাদের কাছে এসেছে। লোকটার এই কথায় বজ্র কঠিন রূপে এক প্রকার উচ্চকণ্ঠে আকাশ বলল, মুখ সামলে কথা বলুন। প্রিয়ার নামে বাজে কথা বলার আগে মুখে লাগাম টানবেন, না হলে এই মহল্লা 1 মিনিটে ধুলে মিশিয়ে ফেলব। রাগের মাথায় আকাশের বলা হুঙ্কারে আশেপাশের লোকজন হেই হেই করে উঠল। লোকটা দুহাত তুলে থামার নির্দেশ দিল তাদের। আকাশের দিকে তাকালো, তবে সে রাগল না। শীতল কণ্ঠে বলল, পাপ তো পাপই বাছা, পাপ মুছবে কিনা সেটা জানি না, তবে বিবাহ যখন সম্পূর্ণ একবার হয়েছে, কিছুটা হলেও পাপ মোচন হইব। বিয়ে হয়েছে মানে? এরকম অবস্থায় বিবাহ দেওয়া ফরজ কাজ হয় নাকি? সবে হতবিহ্বল, হতবাক। আকাশ খেয়াল করলো চোখ কেমন ঘোলা হয়ে আসতে চাচ্ছে। মাথার উপরে উঠোনের অল্প জায়গা জুড়ে টিনের একটু চাল, সেখানে এতজনের জায়গা হয়নি। এতক্ষণ সে ছাউনির নিচে গান বাজনা হচ্ছিল। আকাশ কোনো মতে বলল, আমার প্রিয়া কোথায়? ওর বিয়ে কিভাবে হয়? ও তো আমার। বৃদ্ধ খানিকক্ষণ আকাশের মুখ স্থির দৃষ্টিতে পরখ করে কি ভাবলো কে জানে। হাতের ইশারায় পাশের একটা ছোট্ট ছনের ঘর দেখালো। আকাশ কিছু ভাবলো না, হুড়মুড়ি এগিয়ে গেল সে ঘরের দিকে। বলা বাহুল্য, শিয়া, অয়ন, রাতুল, রাকিব আর রেদওয়ানরাও ছুটল সঙ্গে। বাকিরা অবশ্য অপেক্ষা করলো এদিকটায়। সবার মধ্যে চূড়ান্ত উৎকণ্ঠা কাজ করছে। আকাশের অবস্থা দেখে ভয় কাঁপছে সকলে। ভীষণ কষ্ট হচ্ছে আকাশের জন্য। উদ্ভ্রান্তের মতো ঘরের ভিতর ঢুকে আরেক দফা থমকালো আকাশ। ঘর ভর্তি মহিলা মানুষ, বেশ কয়েকটা কুপিবাতি জ্বালানো। সে সবের হলু আলো ঘর জুড়ে। সেই ভিড়ে বিছানার উপর বসা প্রিয়া, লাল টকটক একটা শাড়ি জড়ানো গায়ে। এখানে স্থানীয় নারীদের বিয়ের সময় যেভাবে সাজানো হয়, এটা হয়তো সেই সাজ। তার বয়সী 3-4 জনের সাথে গল্পে বিভোর সে, মুখে হাসিও রয়েছে। কপালের মাঝে কয়েকটা ভাঁজ পড়ল আকাশের। প্রিয়াকে বিয়ের সাজে দেখে শূন্য মস্তিষ্ক আরো শূন্য হয়ে এলো। প্রিয়া তখন তাকিয়েই এদিকে। আকাশকে দেখে থমকালো সে নিজেও। পিছনে হুড়মুড়িয়ে বাকিদের দেখে আখিজোড়া ভিজে উঠল নোনা জলে। সঙ্গে সঙ্গে বাইরের সেই বৃদ্ধ গলা উঁচিয়ে সবাইকে বের হতে বলল এ ঘর থেকে। শুনল সবাই, তাই স্থানীয় সকলেই বেরিয়ে এলো ওদের নিজেদের মতো কথা বলতে দিয়ে। প্রিয়া বিছানা থেকে নেমে দাঁড়াতেই 2 হাতে তাকে খামচে ধরল আকাশ। ভিজে একসার হয়ে থাকা মানুষটাকে দেখে প্রিয়ার বুঝতে অসুবিধা হলো না কি উন্মাদের মতোই না খোঁজা হয়েছে তাকে। ওপাশে শব্দ করে কেঁদে ফেলেছে শিয়া। আকাশ নিজের খসখসে হাতে প্রিয়ার পুতুলের মতো মুখটা তুলে নিজের হাতের আঁচলায় নিল। গভীর চোখে পরখ করতে ব্যস্ত প্রিয়ার সাজগোজ। সে ভাষা হারিয়েছে। মেয়েটাকে হারিয়ে ফেলেছে কি সত্যি? কি বলে শুরু করবে কথা, জিজ্ঞেস করবে? যদি সবার কথা সত্যি হয়ে যায় তখন? প্রিয়ার নরম হাত জোড়া যখন নিজের গালের উপরে রাখা আকাশের হাত স্পর্শ করলো, তখন বাদ ভাঙল আকাশের। শুকনো ঢোক গিলে ব্যতিব্যস্ত কণ্ঠে কোনো মতে আওড়ালো, যেটা শুনছি বলো সেটা মিথ্যা। প্রিয়া বলল, সব মিথ্যা, সব মিথ্যা, এমন কিছু হয়নি, এখনো কোনো বিয়ে হয়নি।
মানুষটা তাকে না পেয়ে কতটা মরিয়া হয়ে গিয়েছে সেটা চোখের সামনে দেখতে পাচ্ছে প্রিয়া। বোনের কান্নার শব্দ পাচ্ছে পাশেই, বাকিদের চোখ জোড়া রক্তিম। এরকমভাবে জানতো সে তো। প্রিয়ার দু চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। আকাশের উন্মাদের মতো করা প্রশ্নে নিজের কান্না থামিয়ে প্রিয়া নরম কণ্ঠে বলল, যেটা শুনেছেন সেটা ঘটেছে, মিথ্যা নয়। আকাশ ভুল শুনল কিনা সেটা এই মুহূর্তে খেয়াল করে উঠতে পারল না। ওর মনে হলো সময় থেমে গিয়েছে এই মুহূর্তে। খেয়াল করলো সে শ্বাস নিচ্ছে না, নিতে পারছে না। বুকের কাছটা খামচে ধরা কেউ হাঁ করে শ্বাসকষ্টের রোগীর মতো শ্বাস নিল। প্রিয়াকে ছেড়ে পিছিয়ে এলো কয়েক পা। ধাক্কা খেল রাতুলের সাথে। বন্ধুকে দু হাতে ধরল রাতুল। আকাশ ক্রমাগত জোরে জোরে শ্বাস নিচ্ছে। যা শুনল সেটা ঘটতে পারে না, একদম পারে না। প্রিয়ার গোটা শরীর জুড়ে ঝলমল করছে রক্তলাল বর্ণের শাড়িটা। আকাশ চাইল এসব স্বপ্ন হোক, কোন এক দুঃস্বপ্ন। দু হাতে ভেজা মুখটা ডলল না, সব সত্যিতেই ঘটছে। তবু সে বিশ্বাস করে না। কি আশ্চর্য! আকাশ এহেনাজ ভয় পাচ্ছে। যদি প্রিয়ার মুখে শুনে বাকিটা, সহ্য করতে পারবে কি সে? কি করা উচিত তার? আকাশ কি ভাবল কে জানে। ঘর থেকে বেরিয়ে গেল কম্পিত পায়ে। প্রিয়া ছুটল আকাশকে থামাতে। আবার বৃষ্টির পানিতে ভিজে উঠল শরীর। এবারও প্রিয়াও ভিজে গেল। আকাশ কয়েক পায়ে গিয়েই থামল, ঘুরে দাঁড়ালো। এহেন মুখ আগে কেউ কখনো দেখেনি। তাকে দেখে মোটেই সুস্থ মানুষ বলে মনে হচ্ছে না। চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে এ দুনিয়াতে নেই সে। মাথা কাজ করছে না তার। আকাশ প্রিয়াকে কিছু বলতে যাবে এগিয়ে, তার আগেই পায়ের বল হারালো সে। হাঁটু ভেঙে পড়ে গেল কাদার মধ্যে। রাতুল রাকিবদের চোখ ভিজে উঠেছে এরই মধ্যে। আশেপাশে সকল মানুষ হাঁ করে তাকিয়ে আছে এদিকে। কি হচ্ছে বুঝতে পারছে না তারা। শিয়া ওড়নায় মুখ চাপা দিয়ে ফুপিয়ে উঠল। অয়ন ভাইয়ের অবস্থা দেখে বাকরুদ্ধ। তবে বাকিদের এগোনোর আগে কাঁদতে কাঁদতে আগেই ছুটল প্রিয়া। প্রিয়া আকাশকে ধরতে ছুটে আসতেই কাদার মধ্যে থেকে হুড়মুড়িয়ে পিছিয়ে গেল আকাশ। কাদায় আরও মাখামাখি হলো শরীর। প্রিয়া নিজেও বুঝতে পারছে না এতটা পাগলামির কারণ। এখন তো সে সামনেই। বৃষ্টির পরিমাণ কমে এসেছে অনেকটা। যারা ঘরে ছিল একে একে তারাও বের হয়ে আসছে উঠানে। সবে আগ্রহ চোখে দেখছে সবটা কি হচ্ছে, কেন হচ্ছে, সম্ভবত কেউ বুঝতে পারছে না স্থানীয়রা। সফেদ শার্ট প্যান্ট কাদায় মাখামাখি। মাথায় চুলগুলো এসে এলোমেলো ভাবে লেপ্টে আসছে কপালে। চোখ মুখ শুকিয়ে একসার। ক্ষণিকের বৃষ্টির ছোঁয়ায় প্রিয়ার মুখের সাজগোজে এলোমেলো হয়েছে বইকি। লাল শাড়ি শরীরে লেপটেছে বেশ রকম। আকাশ সেই সাজের পুরোটা আবার অবলোকন করলো। আকাশ প্রিয়ার দিকে তাকিয়ে ব্যগ্র গলায় বলল, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি মিসেস রিয়ান, ডোন্ট টাচ মি। রাতুল কপালে আঙুল চেপে ঘুরে দাঁড়ালো। সম্ভবত তার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। আকাশের অবস্থা চোখে দেখার মতো নয়। ছেলেটার নিজের মধ্যে নেই একদম। আকাশের মুখে মিসেস রিয়ান শব্দটা শুনে হাজরা স্থির হলো প্রিয়ার। উদ্গ্রীব হয়ে থাকা মুখটা ফ্যাকাশে হলো। আকাশ ততক্ষণে দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে। অয়ন পাশ থেকে ধরল ভাইকে। সে কিছু বলতে এগোবে, তাকে রাকিব আটকালো। আকাশ প্রিয়াকে কথা বলতে দেয়া হোক আগে। তারা আশপাশে দৃষ্টি ফেলে খুঁজল রিয়ানকে। তাকে অবশ্য এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। আকাশ কাদায় মাখামাখি শরীর নিয়ে টলছে এক প্রকার। রক্তিম চোখ আর বাদ মানল না। স্থানকান ভুলে আকাশ এহনাজের চোখে গড়িয়ে পড়ল নোনা জল। তোমাকে অন্য কারোর নামে কবুল পড়তে দেখা, অন্য গায়ে অন্যের নামে লাল শাড়ি জড়ানো দেখার মতো শক্তি খোদা আমাকে দেননি পাখি। কি করা যায় বলো তো? পাথরের মতো দাঁড়িয়ে আছে প্রিয়া। এ আকাশকে সে চেনে না। আকাশ এহনাজ চৌধুরী এত অসহায় দুর্বল রূপের সাথে সে অভ্যস্ত নয়, একদম নয়। আকাশ কয়েক পা এগিয়ে এলো। একদম মুখোমুখি হলো প্রিয়ার। প্রিয়া অনবরত খেতে যাচ্ছে। আকুল মুখে তাকিয়ে আছে আকাশের দিকে। সে সচরাচর আকাশের এই চোখে তাকাতে পারে না, অথচ আজ ওই চোখের অতল অবধি স্পর্শ করতে পারছে সে। ভালোবাসার গভীরতা দেখতে পারছে ওই চোখে। ভালোবাসলে একটা কঠিন মনের মানুষের যে কতটা অসহায় হতে পারে আকাশকে না দেখলে হয়তো জানা হতো না। আকাশ একদম ঘেঁষে এসে থামলো। বাঁকা কণ্ঠে বলল, সরি সরি, সামান্য মিস্টেক। কি করা যায় বলুন তো মিসেস রিয়ান? আমি তো আবার আপনার জন্য হারাম এখন, পরপুরুষ আমি।
আপনি সদ্য বিবাহিত একজন নারী, অন্যের তকদিরে থাকা নারী। আকাশের এহেন কথায় প্রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল আকাশের পায়ে। পায়ে ভর করে উঁচু হয়ে দু হাতে পেঁচিয়ে ধরল আকাশের ঘাড়। গলায় মুখ ডুবিয়ে ফুঁপে উঠল। আকাশ নড়াচড়া করল না, না চাইতে দু হাত পেঁচিয়ে ধরল প্রিয়ার কোমর। আশেপাশের মানুষকে উপস্থিত বয়োজ্যেষ্ঠরা তারা দিল সরে যেতে। বাচ্চাদের নিয়ে সবাই একে একে সরে গেল। আকাশ দু হাতে শক্ত করে জড়িয়ে কাপা কণ্ঠে কোনো মতো আড়ালো, আমি কিভাবে বাঁচবো পাখি, কিভাবে মানবো এটা, আমি তো মরে যাচ্ছি, তোমাকে ছাড়া তুমি অন্য কারোর স্ত্রী। এটা মাথায় এসে হানা দিয়ে নিজেকে শেষ করে ফেলতে আকাশের কথা শেষ হয় না। প্রিয়া ততক্ষণে মুখ চেপে ধরেছে আকাশের। প্রিয়া আকাশের কপালে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আমি আপনার আকাশ, আমি পুরোটা আপনার, আমি অন্য কারো নামে কবুল পড়বো, আপনি স্যার এটা কল্পনাও আনতে পারি না আমি। আমার কোনো বিয়ে হয়নি। চিৎকার করে বলা প্রিয়ার এ কথায় যেন বজ্রপাত হলো উপস্থিত সকলের ওপর। বড় বড় হয়ে এলো সবার আঁখি জোড়া। অদূরে দাঁড়িয়ে থাকে স্থানীয়রা বুঝতে পারলো ভুল বুঝাবুঝিটা ঠিক কোথায় হচ্ছিল। এক মহিলা এগিয়ে এলো শিয়ার পাশে, সেই মহিলা যে শুরু থেকে প্রিয়াকে আগলে আসছে। মহিলা নরম কণ্ঠে শিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনাদেরই ভুল হইতেছে, এতক্ষণ বুঝিনে বিয়া তো এই মাইয়ার হয় নাই, জামাই বউরে তো ওই দিকে আমাগো গ্রাম প্রধানের বাড়িতে নেওয়া হয়েছে, তাহলে আমার বোনটা বিয়ের সাজে। মহিলা মৃদু হাসলো। শিয়াকে বলল, আপনার বোন তো কইছে সে আগে থেকে বিবাহিত, ওইটা বলছি আপনার বোনের স্বামী। মহব্বত দেখাই বোঝা যাইতেছে, তাছাড়া আমাকে বুঝতে ভুল হইতেছিল। প্রথমে আপনার বোনরে ভাবছিলাম আমরা, বিয়ার জন্য তৈয়ারও করছিলাম, কিন্তু পরে জানলাম মর্তার সাথে আপনার বোন আসছিল না, যে আসছিল তার সাথে বিয়া পড়ান হয়েছে তারপরে। এদিকে প্রিয়ার মুখের কথা আকাশে স্তব্ধ হলো। দু হাতে প্রিয়াকে সোজা করে দাঁড় করালো। প্রিয়ার মুখ নিজের হাতের আজলায় নিয়ে বলল, তুমি আমার, রিয়ান তোমাকে বিয়ে করলেও আমি তোমাকে নিজের করে নিব, ওকে খুন করে হলেও তোমাকে স্পর্শের অধিকার শুধু আমার। প্রিয়া ক্রমাগত আকাশকে শান্ত করার চেষ্টায় মরিয়া হলো। মাথা নাড়ল আকাশের দিকে তাকিয়ে। আকাশের গালের উপর পানিটুকু সযত্নে নিজের হাতে মুছে ভীষণ আদরে কণ্ঠে বলল, ভুল তথ্য পেয়েছেন, আমার সাথে রিয়ান ভাইয়ের বিয়ে হয়নি, সৌমি আপুর সাথে হয়েছে। আকাশ অপলক তাকিয়ে থাকে প্রিয়ার দিকে। এর মুখে যা শুনবে তার উপর সে কখন প্রশ্ন করতে পারবে না। প্রিয়ার চোখের ভাষা সে জানে, মিথ্যে সত্য মিথ্যে বোঝে। প্রিয়া মিথ্যে বলতে পারে না, কখনো পারে না। তাদের বিশ্বাসকে আরো জোরালো করতে গ্রামের ওই মহিলা এরই মধ্যে সৌমিকে নিয়ে এসেছে। ছোট্ট করে জানালো সৌমির সাথে রিয়ানের বিয়ের কথাখানা। আকাশ দূর থেকে দেখলো এক পলক সৌমিকে। প্রিয়া হাতের ইশারায় দেখালো। সৌমি আদতে কনের সাজে, প্রিয়ার থেকে ঢের সাজগোজ সে। আকাশ আর একটা প্রশ্ন করলো না, করার ইচ্ছে হলো না। দু হাতে প্রিয়াকে বুকে জড়ালো, শক্ত করে চেপে ধরলো তার বুকের বাঁ পাশে। অস্ফুট স্বরে আওড়ালো, আমি জানতাম এ হতে পারে না, আমি বলেছিলাম সবাইকে আমার প্রিয়া বিয়ের কনে হতেই পারে না, মরে যেতাম পাখি। প্রিয়া ভেজা চুমু আঁকলো আকাশের বুকে। আমার গন্তব্য আপনাকে গিয়ে ফুরিয়েছে আকাশ। আত্মহত্যা করতাম আমি, অন্য কারো নামে কবুল পড়তাম না আমি। কোথায় যেতাম আপনাকে ছেড়ে, কে এত ভালোবাসা দিত আমাকে, এক জীবন একসাথে পাড়ি দেওয়ার কথা দিয়ে অন্যের নামে কবুল পড়তাম আমি। এতটা বেঈমান কি করে হতে পারি আমি? প্রিয়া আকাশকে ছেড়ে অন্য কারোর বউ, এও সম্ভব এ জীবন দশায়? সম্ভব না তো। আমার চৌধুরী সাহেব তো মরে যাবে আমাকে ছাড়া। শোনা কথায় পাগল হয়েছে, উন্মাদের মতো করছে। সত্যি হলে তাকে আমি দুনিয়া থেকে হারিয়ে ফেলতাম। আমি জানি সবটা। পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে আকাশ, মৃত্যুবাদে আলাদা আমি হব না আপনার থেকে। আকাশ কথা বলে না, চোখ বেয়ে নোনা জলের বাঁধ ভেঙেছে। থরথর করে কাঁপছে এখনো শরীরটা, বুকটা খাকা করছিল। প্রিয়ার ভেজা চুলের সিঁথিতে চুমুতে ভরিয়ে দিল, টুকরো টুকরো চুমু আঁকলো প্রিয়ার গোটা মুখ জুড়ে। মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি, তুমি আমার তৃষ্ণার্ত নাবিকের মতো হাতড়ে ফিরেছিলাম তুমি নামক শীতল পানি। তোমাকে হারালে আমি শেষ হয়ে যেতাম পাখি, শেষ হয়ে যেতাম। আর কতবার বলতে হবে আপনাকে ছেড়ে আমার যার গন্তব্য নেই। আমার গন্তব্য আপনাতেই শুরু, আপনাতেই শেষ। এক জীবনে এত ভালো আমাকে কে বাসবে? আমি আপনার ভালোবাসার লোভী সাহেব। নিজের সুখের জন্য হলেও আমার আপনাকে চাই।
আপনার ভালোবাসা চাই। ভিজে ওঠা চোখ মুছলে উপস্থিত সকলেই কিছু মুহূর্তের জন্য সত্যি সত্যি ভেবেছিল সব শেষ হয়ে গিয়েছে। সমী নিজেও কাঁদছে। আকাশপ্রিয়ার ভালোবাসা দেখে কাঁদছে। আশ্চর্য লাগলো তার। আজ রাগ হচ্ছে না একদম। আকাশপ্রিয়া বৃষ্টি মাথায় এত মানুষের সামনে দুজন দুজনকে আঁকড়ে ধরে আছে। একের পর এক ভালোবাসার বুলিয়া ওড়াচ্ছে। অথচ সমীর আজ খারাপ লাগছে না, সবটা অন্যরকম লাগছে। নিজের পেটে হাত বুলালো সে। এক অনাকাঙ্ক্ষিত সন্তানের অস্তিত্ব টের পেয়েছে। মনুষ্যত্ব নারীত্ব সব জাগ্রত করে দিয়েছে। আজ সেও পরিপূর্ণ। হক রিয়ান এখনও তাকে ভালোবাসে না, তবুও তার আক্ষেপ নেই। তার সন্তানের পরিচয় নিয়ে ভাবনা নেই। তার নির্দোষ সন্তানটা নিজের বাপের পরিচয় পাবে। সেও জানবে তার বাবা আছে, মা আছে। চোখ জোড়া মুছল সে। হঠাৎ অদূরে দেখতে পাওয়া গেল রিয়ানকে বরের বেশে। চিরাচরিত বর সাজনা হলেও পাঞ্জাবি জড়ানো গায়ে। গ্রাম পঞ্চায়েতের ঘরে ছিল সে। এইমাত্র এখানে আসতেই আকাশদের দেখে রক্তশূন্য হলো মুখটা। ফ্যাকাশে মুখ নিয়ে থ মেরে দাঁড়িয়ে পড়ল। প্রিয়া সবই আকাশকে ধরে বসিয়েছে চেয়ারে। গামছায় মাথা মুছে দিচ্ছিল। রিয়ানকে দেখা মাত্র তীর তীর করে রাগ মাথায় উঠল আকাশের। প্রিয়াকে পেয়ে এক মুহূর্তের জন্য বেরিয়ে গিয়েছিল বোধহয় সবটা। তবে রিয়ানকে চোখে পড়তেই মাথায় সে হানা দিল সবটা। আর কিছু শোনা বা বোঝার প্রয়োজন বোধ করল না। ঝড়ের গতিতে পৌঁছল রিয়ানের সামনে। আর কারোর কিচ্ছুর পরোয়া করল না। দিকবিদিক শূন্য হলো তার মস্তিষ্ক। হাতের মুঠো শক্ত হলো। বজ্র মুষ্টি করে আঘাত করল রিয়ানের নাকে। ছিটকে পড়ে গেল ছেলেটা। গল গল করে রক্ত বের হলো নাক দিয়ে। আকাশকে আজকে কেউ আটকালো না, সমী নিজেও না। চোখ বুজে দাঁড়িয়ে রইল। আকাশের একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে রিয়ান। গ্রামের মানুষ হতভম্ব হয়ে থামাতে ছুটল আকাশকে। তবে তাদের থামালো আকাশের অফিসের লোকজন। রিয়ানের অবস্থা বেগতিক। নাক ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। কাদা মাখামাখি শরীর। আকাশ নিজের মধ্যে নেই। কলার চেপে টেনে তুলে হিসিয়ে বলল, তোকে ওয়ার্ন করেছিলাম। আকাশ এহনা চৌধুরীর কলিজার দিকে হাত দিবি না। হাত বাড়িলে আবার চরিত্রে দাগ লাগে। বিয়ে করতে চাইলে জানের ভয় নেই। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। বাস পড়ছে। বৃষ্টিও নেই যদিও। কাদার মধ্যে একের পর এক মার খেয়ে যাচ্ছে রিয়ান। এ যাত্রায় মুখ দিয়ে গলগলিয়ে রক্ত গড়িয়ে আসতে প্রিয়ার সমী একসাথে ছুটল। প্রিয়া পেছন থেকে জাপটে ধরল আকাশকে। মরে যাবে, ছেড়ে দিন আকাশ। আকাশ প্রিয়ার কোনো কথা কানে তুলল না। আবার মারতে উদ্যত হতে এক প্রকার পা জড়িয়ে ধরে বসল সমী। ঝরঝর করে কেঁদে আকুল গলায় মিনতি করল রিয়ানকে আর না মারতে। সমীর এই রূপে অবাকের চূড়ান্ত সকলে। বৈধ সম্পর্কের টান বসিয়ে এটাকেই বলে। আকাশ শুনল না, তবুও ধমকে সরে যেতে বলল সমীকে। প্রিয়া চেঁচিয়ে রাতুলদের ডাকল। আকাশের মতো পুরুষকে তার শক্তিতে সরিয়ে আনা থরাই সম্ভব। আকাশের প্রলয়কারী রূপের সামনে মিয়ে যাচ্ছে আজকে সকলে। তাছাড়া রিয়ানেরও এটা প্রাপ্যই। আর এক আঘাতে নিশ্চিত দম বের হয়ে রিয়ানের যাবে, সেটা বুঝতে বাকি নেই কারোর। সমী চিৎকার করে থামতে বলছে আকাশকে। প্রিয়া সমীর এই অবস্থা দেখে চিৎকার করে উঠল পিছন থেকে আকাশকে জড়িয়ে। আমার কসম, থামো যান, সব ঠিক আছে এখন। আমি ঠিক আছি তো? ওনাকে ছেড়ে দাও, মরে যাবে তো, ওনার বাচ্চাটা এতিম হবে। আকাশ এ যাত্রায় স্থির হলো। প্রিয়ার আদুরে আকুতি মেশানো কণ্ঠের ডাক। অগ্রাহ্য করার শক্তি তার নেই। তবে আকাশ একটু নরম হতেই প্রিয়া টেনে সরিয়ে আনলো আকাশকে। পেছন থেকে জড়িয়ে রাখলো। হাঁপাচ্ছে আকাশ। রাগ নিয়ন্ত্রণে আনতে পারছে না সে। রিয়ানকে আকাশের সামনে থেকে সরানো হলো। বেচারা জ্ঞান হারিয়েছে। অবস্থা বেগতিক। প্রিয়া সরিয়ে নিয়ে গেল আকাশকে সেখান থেকে। ছোট্ট ঘরটা এনে বসালো। নিজে সামনে দাঁড়িয়ে মাথাটা টানলো, নিজের বুকে মেশালো। বাচ্চা শান্ত কণ্ঠে বলল, সব ঠিক আছে এখন, একটু শান্ত হও। আকাশ আর শব্দ করল না কোনো। প্রিয়ার মুখে তখনই ডাকটা ভীষণ আদরে লাগলো। এই মুহূর্তে খেয়াল হলো প্রিয়া তাকে নাম ধরে ডাকছে। আকাশ মুখ তুলল। ঝটকা টানে প্রিয়াকে বসানো নিজের উরুর উপর। ঘরের মিটমিটে হলুদ আলোর দুটো ভেজা শরীর জলজল করছে। আকাশ কথা বাড়ানোর প্রয়োজন বোধ করল না। নির্দ্বিধায় ঠোঁট গুজে দিল প্রিয়ার পাতলা ভেজা ঠোঁটে।
প্রিয়া মানা করল না, দু হাতে জড়িয়ে রইল আকাশকে। বুকের ভেতরে জমে থাকা এত এত পাথর নেমে গেল যেন এক নিমেষে। সারা দিনের ক্লান্তি, দুশ্চিন্তা, কষ্ট, রাগ সব কিছুর রেশ বয়ে গেল প্রিয়ার ওষ্ঠজোড়ার ওপরে। আকাশের সাথে সমীবের ঝামেলা করছে প্রিয়া, তুমি জানতে কি কিছু? রিয়ানের কথায় ভুরু কুঁচকে আসে প্রিয়ার। আকাশের সাথে সমীর কি নিয়ে ঝামেলা হবে কথাটা জিজ্ঞেস করতে রিয়ান মুখটা গম্ভীর করে ফেলল। খানিকটা ইতস্তত করলো যেন, খানিকক্ষণ সময় নিয়ে বলল, সমী কেমন তা তো জানোই। আমার ফ্রেন্ড, কিন্তু বুঝতেই পারছো সমস্যাটা হলো সমী ইজ প্রেগনেন্ট। সোয়াল ঝুলে গেল প্রিয়ার। দু হাতে ময়দা মাখা ছিল। টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে কোনো মতে ছুটল সেটা। অবাকের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলল, উনি তো আনম্যারিড। মাথা নাড়ল রিয়ান। চোখে মুখে ফুটে উঠল অন্যরকম অসহায়ত্ব। কণ্ঠ নামিয়ে বলল, সেটাই তো সমস্যা। আকাশের অফিসে গিয়ে আজকে ঝামেলা করেছে সমী এই বিষয়টা নিয়ে। প্রিয়া চট করে ধরতে পারল না যেন সমীর প্রেগনেন্সির সাথে আকাশের সঙ্গে ঝামেলার কারণ কি। প্রিয়ার কথাটা জিজ্ঞেস করতেই হলো না। রিয়ান রান্নাঘরের দিকে তাকিয়ে বুয়াকে একবার পরখ করে ইতস্তত কণ্ঠে বলল, বাচ্চাটার সমী এই বাচ্চাটার দায় আকাশের উপর চাপাতে চাচ্ছে। প্রিয়া যেন আসমান থেকে পড়ল, হয়তো বিভ্বল হয়ে গেল একেবারে। এ কোন ধরনের মেয়ে মানুষ? একে অবিবাহিত কার না কার বাচ্চা পেটে নিয়ে ঘরছে, সেটার দায় আকাশের উপর চাপাতে যাচ্ছে মানে? প্রিয়ার মাথা গরম হলো, নরম ভাব চলে গিয়ে চোখে মুখে কাঠিন্য ফুটে উঠল। কঠিন গলাতে বলল, পাগল উনি, একে চরিত্রহীন। তার উপর আকাশ এহেনাজকে ব্লেম করে, দাগ লাগাতে চায়। সেজন্যই তোমাকে নিতে পাঠালো রাকিবরা। আকাশ ওদিকে ভীষণ ইম্বারেসিং মোমেন্টে পড়েছে। সমীকে তো চেনই, ওর মতো মেয়েরা কি পরিমাণ হাঙ্গামা করতে পারে। চৌধুরীদের মান সম্মান ধুলে মেশাবে একদম তুমি যদি। প্রিয়া নড়ছে উঠল, ব্যস্ত কণ্ঠে বলল, এক্ষুনি যাব আমি, যাই হয়ে যাক। আমি ওনাকে অবিশ্বাস করি না, একবারও না। আমি ওনাকে চিনি, ওনার সব বিপদ আমি পাশে থাকতে চাই। আপনি একটু অপেক্ষা করুন, আমি সেলফোনটা নিয়ে আসি। প্রিয়ার দাঁড়ায় না, ছুটে যায় দোতলায়। তার ফোনটা রয়েছে ওপরে, সেটা হাতে নিতে দেখলো আকাশের বেশ কয়েকটা ফোন। বুকটা হু হু করে উঠল, মানুষটা নিশ্চয়ই তাকে আশা করছে এই মুহূর্তে। প্রিয়া দেরি করে না, নিচে বুয়াকে চলে যেতে বলে ছোটে রিয়ানের সাথে। সরু পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা মোড় পেরিয়ে ছুটে চলছে রিয়ানের গাড়িটা। রিয়ান চোয়াল শক্ত করে গাড়ি চালাচ্ছে। গাড়িতে ওঠার পর থেকেই দুজনে চুপ করে আছে। প্রিয়ার মাথার আগে গজগজ করছে। রিয়ান গাড়ির লুকিং গ্লাসে দেখল প্রিয়ার রক্তিম হয়ে থাকা কঠিন মুখটা। রাগলে মেয়েটাকে কি ভীষণ সুন্দরী না লাগে। হাতে ধরে স্টিয়ারিং এর বাঁধন শক্ত হয় অজান্তেই। সে যেদিকেই হাত বাড়ায় কোনো না কোনোভাবে সেটা আকাশের হয়ে যায়। বারবার একই ইতিহাসের পুনরাবৃত্তি সে হতে দিতে পারে না। ভাইয়া এদিকে যাচ্ছেন, উনি কোন অফিসে? এদিকে আপনাদের অফিস কোথায়? প্রিয়া ভাবনা চিন্তার মাঝে এতক্ষণে খেয়াল করল আদতে তারা উত্তরের বদলে দক্ষিণ দিকে যাচ্ছে। শহর উত্তর দিকে, আকাশের অফিসও তাই। রিয়ান বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি তো আর আমাদের সব ব্রাঞ্চের কথা জানো না, এদিকেও আছে। প্রিয়া উসখুস করে, আকাশের চিন্তায় মাথার ভিতর ছটফট করে। একবার ওনাকে কল করে দেখবো। যাচ্ছি তো, এখন কি না কি ঝামেলা আছে, নিতে পাঠিয়েছে তোমাকে, গিয়েই যা করার করো না হয়। প্রিয়ার তবু মন মানছে না, অন্তত রাতুলদের কাউকে কল করে ওদিকটা সামলে রাখতে বলা উচিত। প্রিয়া রাতুলের নাম্বারে ডায়াল করতেই ফোনটা হুট করে ছো মেরে কেড়ে নিল রিয়ান। প্রিয়া আচমকা হুট করে এমন হয়, কি হলো ভাইয়া? রিয়ান আচমকা ব্রেক কষল গাড়িটা। প্রিয়ার ফোনটা আলগোছে রাখলো নিজের পকেটে, সামান্য কাঁধে প্রিয়ার দিকে ফিরল। আকাশকে অনেক ভালোবাসো? এমন অবস্থায় গাড়ি থামিয়ে এই প্রশ্নটা করার কোনো কারণ খুঁজে পেল না প্রিয়া। দিনের আলো ফুরিয়েছে। আকাশ ওদিকে কি বাজে অবস্থা আছে, সমী মেয়েটা কি ঝামেলা করছে? হাজার একটা দুশ্চিন্তা এসে হানা দিচ্ছে মাথায়। প্রিয়া ঝটপট মাথা নাড়ল। ভালোবাসি, অনেক ভালোবাসি। কারণ? হ্যাঁ। রিয়ানের বলা কারণ শব্দটার মানে বুঝতে পারল না প্রিয়া। রিয়ান স্পষ্ট কণ্ঠে বলল, ভালোবাসার কারণ। দুভ্রু মাঝখানে সরু ভাঁজ পড়ল প্রিয়ার, তবে স্বাভাবিক কণ্ঠে বলল, ওনার মতো মানুষকে ভালোবাসার কারণ দরকার হয়, আমার মধ্যে কি সমস্যা? প্রিয়া চকিত তাকায় রিয়ানের দিকে। রিয়ানের কণ্ঠস্বর, চোখের দৃষ্টি, মুখের কাঠামো অন্যরকম দেখাচ্ছে। প্রিয়া কুণ্ঠিত গলায় শুধালো, মানে?
মানে আমার মধ্যে কি সমস্যা? আমাকে ভালোবাসতে সমস্যা কি? আমাকে ভালোবাসলে, আমাকে ভালোবেসে দেখলে না কেন? প্রিয়াথমকে রিয়ানের কথায় বলা বাহুল্য ভয় পেল রিয়ানের কণ্ঠের একরোখামিতে। মানুষটা তার সাথে মজা করছে বলে মনে হলো না। তাছাড়া রিয়ানের সাথে তার মজা ঠাট্টার সম্পর্ক নয় কোনো কালেই। রাতুল ভাইয়ের সাথে মজা ঠাট্টায় যতটা অভ্যস্ত সে, তবু এই ধরনের ঠাট্টা মশকরা অবশ্য নয়। তবে রিয়ানের সাথে তার এক বিন্দুও নয়। প্রিয়ার দৃষ্টি পড়ে রাস্তায়, কালো ভদ্রের দু একটা গাড়ি যাচ্ছে। প্রিয়া কণ্ঠ সামান্য দৃঢ় করতে চায়, তবে হয় না, কেমন একটা ছমছম পরিবেশ। রিয়ান আচমকা নিজের সিট বেল্ট খুলে আরেকটু ঝুঁকতেই হুড়মুড়িয়ে পিছনের দিকে হেলে গেল প্রিয়া। অস্বাভাবিক লাগছে এখন। ভাইয়া জলদি চলুন, দেরি হয়ে যাচ্ছে। হলে হোক। এমন একটা সময়, এমন একটা জায়গায় তারা ছাড়া আর একটা মানুষের চোখে পড়ছে না। রিয়ানের ওপর চোটপাট করতেই ভয়ে সে বাধা বাঁধছে মনে। রিয়ানের চোখ মুখের ভঙ্গিতে শরীর হিম হওয়ার দশা। আকাশের বন্ধু এরা, খারাপ হওয়ার প্রশ্নে ওঠে না। সবাই তাকে বোনের নজরে দেখে। তবে আর হাবিজাবি ভাবতে পারল না প্রিয়া। দরজা খুলে নেমে যেতে উদ্যত হতেই মুখ চেপে ধরল রিয়ান। পুরুষ মানুষের শক্তির সাথে পেরে উঠল না সে। কয়েক সেকেন্ডের ব্যবধানে অন্ধকার হলো চোখের সামনে। ক্লোরোফর্মের গন্ধে জ্ঞান হারালো দ্রুতই। প্রিয়া জ্ঞান হারিয়েছে সেটা নিশ্চিত করা মাত্র হাতের রুমাল রাস্তায় ফেলে গাড়ি এগিয়ে নিয়ে থামল। গাড়ির দরজা খুলে নেমে শ্বাস নিল বড় করে। নিলয়ের কথা মতো এখন নির্দিষ্ট লোকেশনে পৌঁছাতে হবে প্রিয়াকে নিয়ে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি নামবে যখন তখন। গাড়ি এসে যখন নিলয়ের দেখানো মতো কাঙ্ক্ষিত জায়গায় থামলো, ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে গিয়েছে প্রায়। গাড়ি থেকে নামতেই চোখ ধাঁধিয়ে একটা গাড়ি এসে থামলো পাশে। রিয়ান কিছু বুঝে ওঠার আগে সেখান থেকে নেমে এলো সৌমি। সৌমির লোক 24 ঘন্টা নজর রাখছিল রিয়ানকে। ওর চালচলনের প্রতিটা মুহূর্তের খোঁজ থাকতো সৌমির কাছে। তারাই জানিয়েছিল রিয়ান প্রিয়াকে নিয়ে কোথায় যাচ্ছে। সৌমির মা হবার খবর পাওয়ার পর এই প্রথম মুখোমুখি হলো দুজনে। রিয়ানের মুখের ভাব বদলালো। সৌমিকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল যেন। তবে সৌমি বেশ নির্বিকার। দমকা হাওয়া পেরিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো রিয়ানের। তারপর শুরু হলো এক প্রকার বাক বিতণ্ডা। সৌমি গাড়িতে উকি দিয়ে দেখতে পেল জ্ঞান হারানো প্রিয়াকে। সে প্রিয়াকে জাগাতে গাড়িতে উঠতে একইভাবে তাকেও অজ্ঞান করার পায়তারা জুড়ল রিয়ান। গাড়ির ভেতরে ধস্তাধস্তি যখন তুঙ্গে, ঠিক সেই সময় নিলয় ঠিক করা লোক ঘটনাটা ঘুরিয়ে ফলাও করে দিল গ্রামে। তবে যতক্ষণে গ্রামবাসীর চিৎকার চেঁচামেচি শুনে এখানে এসে পৌঁছেছে সৌমির জায়গা হয়েছে, ততক্ষণে পাশের ঝোপঝাড়ে রিয়ান একহারা অসহায় চেহারা বানিয়ে প্রিয়াকে নিয়ে বসে রইল। সাদাসিধা গ্রামের মানুষের মাথায় আসলো অন্য কোনো মেয়ের কথা। লাল শাড়ি পরিয়ে ফেলা হয়েছে প্রিয়াকে। এখানে নিয়ে আসার প্রায় ঘণ্টাখানেক পর জ্ঞান ফেরে তার। তবে তার বাধা এখানকার মানুষ শুনল না, কারণ রিয়ান নিজের মুখে কুলুপেটে বসা। চুলগুলো বেঁধে দেয়া হতেই পাশের বছর 15 মেয়েটাকে প্রিয়া নিচু কণ্ঠে বলল, ওই সাহেবকে একটু আমার সাথে দেখা করে দিতে পারবে? ঘরের মধ্যে এই মুহূর্তে যারা আছে সবাই হয়তো প্রিয়ার সমবয়সী, নয়তো ছোট। বয়োজ্যেষ্ঠ বা সকলেই বিয়ের বাকি তোড়জোড় করতে সম্ভবত বাইরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতেই সবার ঘরদোরের কথা মনে হতেই ছুটল সকলে। এক প্রকার ফাঁকা হলো প্রিয়ার ঘর। মেয়েটা কিছুক্ষণ দোনমনো করে হলেও বাইরে বসাতে রিয়ানকে ডাকলো। রিয়ান ওদিকে কি বোঝালো কে জানে। সে আসলো মিনিট 5-এর মাথাতেই। প্রিয়ার চোখ মুখে আগুন ঝরছে এখন। এই চোখের আগুনে ভস্ম করে দিতে চাইছে রিয়ানকে। এমন কেন করলেন? আমি তোমাকে ভালোবাসি। আপনি পাগল হয়েছেন? আমি আকাশকে ভালোবাসি। আপনার বন্ধুর হবু বউ আমি। সেই শুরু থেকে ভাইয়ের নজরে দেখে এসেছি আপনাকে। রিয়ান আচমকা তেড়ে এলো প্রিয়ার দিকে, দাঁতে দাঁত পিষে বলল, আমি তোমার ভাই হতে কখনো প্রস্তুত ছিলাম না। সেই প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম মনে পড়ে কি? তুমি আর রিমি যাচ্ছিলে কলেজ থেকে। সর্বপ্রথম আমি প্রেমে পড়েছিলাম তোমার প্রথম দেখাতে। আকাশ সেদিন দেখোনি তোমাকে, অথচ আমাকে বলেছিলে তোমাকে খুঁজে এনে দেব। অথচ তোমাদের কখন প্রেম ভালোবাসা হলো আমি জানলামই না। 3-4 মাস পর জানতে পারলাম তুমি ততদিনে আকাশের। কিভাবে কি হয়ে গেল?
আকাশ আজীবন আমার থেকে সব কেড়ে নিয়েছে, শেষমেশ তোমাকে দেখে মনে হলো জীবন এবার অন্যরকম হবে। ঠিক তখনই আমিও কেড়ে নেব সব। ঠিক তখনই তোমাকেও কেড়ে নিল, ওর থেকেও আমি কেড়ে নেব সব। প্রিয়া থমকে দাঁড়িয়ে থাকে, গড়গড় করে বলে যাও রিয়ানের কথাগুলো গলদকরণ করে যেন। অথচ সামনে মানুষটাকে কতটা ভালো মানুষ মনে করেছিল সে। আকাশের বেস্ট ফ্রেন্ড বলে জানতো আকাশ কতটা ভরসা করে তার বন্ধুদের, অথচ সেই বন্ধুই আকাশকে এভাবে পিঠে ছুরি মারতে মরিয়া। সমীর বিষয়টা আপনি মিথ্যে বলেছেন না? আর যদি সত্যি হয়, সমী যদি প্রেগন্যান্ট হয়, আমার দৃঢ় বিশ্বাস সে সন্তানের বাবা আপনি, তাই নয় কি? রিয়ান এবার শব্দ করে হেসে ফেলল, বিশ্রী শোনালো সে হাসি। প্রিয়ার কানে গা জ্বালা করলো। ভীষণ চালাক তো, ঠিক ধরে ফেললো। তবে বিশ্বাস করো ওসব কিচ্ছু না। সমীর মতো মেয়ের গর্ভে আমার সন্তান, এটা আমি মানব কেন? ওর মতো মেয়ের রাস্তায় জন্মায়, ওই সন্তানও আজ বাদে কালো রাস্তায় ফেলবে। গা ঘিন ঘিন করে উঠল প্রিয়ার, গা গুলিয়ে বমিও পেল। যতই খারাপ হোক, নিজের সন্তান নিয়ে এই ধরনের বাজে কথা কে বলতে পারে? কোনোভাবে সে মানুষের কাতারে পড়ে না। আপনার সন্তানও, সেটা স্বীকৃতির বিষয়টা ডিপেন্ডেবল। বাচ্চাটা কার গর্ভে? তোর মনে হয় সমীর মতো মেয়ের গর্ভে শুধু আমারই সন্তান হতে পারে? আর কার কার সাথে শুয়েছে তার নিশ্চয়তা কি স্থি? আপনি এত নিজ, সেটা ঘুণাক্ষরেও টের পেতে দেননি। ভাইয়ের আসনে বসিয়েছিলাম আমি আপনাকে। বিয়ে হচ্ছে আর আধা ঘন্টার মাথায় স্বামী হিসেবে মানতে শেখো। পেয়ের ইচ্ছে হলো সজোর একটা চড় মারতে, কঠিন স্বরে বলল, কল্পনা করতেও তো আপনার বুক কাঁপার কথা, কাঁপল না? আকাশ যখন এখানে আসবে আমাকে নিতে, আপনার কি অবস্থা হবে সেটা ভেবে ভয় পান অন্তত। রিয়ানের মুখ কঠিন হলো, বাঁকা বাঁকা হাসি সরে গিয়ে প্রিয়ার হাত চেপে ধরল। তবে সঙ্গে সঙ্গেই হাত ঝাটকা টানে সরিয়ে সিটকে সরে এলো সে। দাঁতে দাঁত পেশে বলল, ডোন্ট ডেয়ার টাচ টু মি। আকাশ খুন করে ফেলবে আপনাকে। বিয়েটা হয়ে গেল, আপনি আমাকে পাবেন না। আকাশ আমাকে ঠিক নিয়ে যাবে, আপনাকে কবরে পুঁতে দিয়ে হলেও। রিয়ান ফিসেল হাসলো, বুকের ওপর আড়াআড়ি হাত চেপে দাঁড়িয়ে বিরক্তিকর ভঙ্গিতে ভুরুজুরা উছিয়ে বলল, আমার নামে কবুল পড়ার পর আকাশ শেহনাজ চৌধুরী তোমাকে আর গ্রহণ করবে, এটা কল্পনা এলো কি করে তোমার? ওর ইগো সম্পর্কে তোমার ধারণা আছে? অন্যের নামের অন্যের ছোঁয়া জিনিস ও থোড়াইস হবে। প্রিয়ার আগে হিতে জ্ঞান শূন্য হলো। কিছু বলতে যাবে তার আগে ঘরের ভিতর হুড়মুড়িয়ে ঢুকলো গ্রামের মহিলারা। বিয়ে পড়ানো শুরু হবে সম্ভবত এখনই। রিয়ান বেরিয়ে যেতে উদ্যত হতে দরজার সামনে এসে দাঁড়ালো সমী। পাশ থেকে এক মধ্যবয়স্ক মহিলা ধরে আসছে মেয়েটাকে। সমীকে দেখে রিয়ান ভূত দেখার মতো চমকালো। নাটক সিনেমার সিন ক্রিয়েট হলো এক প্রকার। সমী গড় গড় করে বলে গেল, বিয়ে ছাড়া কি করে রিয়ানের সন্তান তার গর্ভে? আজও সেই ছিল রিয়ানের সাথে। প্রিয়া অসুস্থ ছিল, জ্ঞান ছিল না। আদতে রিয়ানের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল সমী নিজেই। এখানকার স্থানীয় এক কিশোর সমীর সাথে তাল মেলালো। গরু নিয়ে ফিরছিল বাড়ির দিকে। রিয়ানের সাথে সে মূলত সমীকে দেখে ফেলে, প্রিয়াকে নয়। আরও বেশ কিছুক্ষণ ঝইঝামেলা হলো সেখানে। হাজার একটা বাগবিতণ্ডায় জড়ালো রিয়ান সমী। অবশেষে কথার প্যাচে স্বীকার করতে বাধ্য হলো এবং অবশেষে বিয়ে করতে হলো সৌমিকে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আজকে একটু বড় করে দিলাম। এই গল্পটা একটু বানান ভুল থাকার কারণে উচ্চারণে একটু সমস্যা হতে পারে, তবে একটু মানিয়ে নেবেন। আর প্লিজ লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।